22 মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়ে থাকে। সেই জায়গাটা থেকে আসলে আমরা আজকে কিছু বিষয় আলোচনা করব। এই আলোচনাগুলো করার জন্য আমাদের সাথে আজকে যারা যুক্ত হয়েছেন, আমি একটু সকলের সাথে প্রথমেই পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের এই আজকের আয়োজনটি সহ আয়োজক হিসেবে আমাদের সাথে আছেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ প্ল্যাটফর্ম ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ PSDI ফাউন্ডেশন, সম্মিলিত উদ্যোগে আমাদের এই আজকের আয়োজন। তরুণদেরকে নিয়ে তাদের মতামত শোনার একটা বিশদ চিন্তা নিয়ে আমরা আজকে বসেছি। আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক শেখ তানিম। আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থী সাগুপ্তা আরিরা প্রজ্ঞা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সৌমি দাস, এবং সেই সাথে আরো যুক্ত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম প্রীতম। আজকে আমাদের এই আয়োজনে আমাদের অতিথি আলোচক হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন প্ল্যাটফর্ম ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ PSDI ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য শাহিদা পারভিন। আমাদের সাথে আরো যুক্ত হবেন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন, চেয়ারম্যান স্কুল অফ হেলথ সায়েন্সেস ও পাবলিক হেলথ বিভাগের প্রফেসর, স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশ। এবং আজকের এই পুরো আয়োজনটির সভাপতিত্বের দায়িত্ব পালন করছেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি। এবং এই সেশনটি বা এই অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্ব পালন করছি আমি, সানজিদা আক্তার, কমিউনিকেশন অফিসার, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। আজকে আমাদের এই আয়োজনের মূল লক্ষ্য সেটা হচ্ছে আমাদের যে স্থানীয় যে জীব বৈচিত্র্যগুলো, সেই বৈচিত্র্যগুলোকে আসলে আমরা কিভাবে অ্যাড্রেস করছি, আমরা তাদেরকে কিভাবে ভালো রাখতে বা আমাদের স্বাস্থ্য বা পরিবেশকে ভালো রাখতে কি ধরনের উদ্যোগগুলো নিয়ে আমরা কাজ করতে পারি বা ব্যক্তি পর্যায়ে আমরা কি ধরনের উদ্যোগগুলো গ্রহণ করতে পারি। এই দিবসটি শুধু যে আজকে আমরা পালন করছি বিষয়টা কিন্তু এরকম নয়। প্রতি বছর 22 মে বিশ্বব্যাপী আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয়। জাতিসংঘের উদ্যোগে এই দিবসটি মূলত পালন করা হয় জীব বৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে মানুষকে সচেতন করা, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ, বৈশ্বিক সহযোগিতা বৃদ্ধি, এই ধরনের বিষয়গুলোকে ফোকাস করাই এই দিবসটির মূল উদ্দেশ্য। তো বাংলাদেশেও আমরা পালন করতে শুরু করেছি এই জীব বৈচিত্র্য দিবসটি। 2026 আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবসের যে প্রতিপাদ্যটি আমাদের সামনে এসেছে, অ্যাকশন লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। তো বিষয়টি এরকম যে শুধুমাত্র গ্লোবালি আমরা বড় কোনো আইন করব বা ইম্প্যাক্ট ফেলার জন্য কোনো একটা কার্যক্রম করবো সেটা এখানেই স্থগিত হয়ে থাকবে, বিষয়টা কিন্তু এরকম নয়। আমি আমার জায়গাটা থেকেও আমি ছোট ছোট উদ্যোগ গ্রহণ করতে পারি, যেটা আমার পরিবেশ, জনস্বাস্থ্য এবং এই যে জীববৈচিত্র্য সেটাকে ভালো রাখতে, স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেটা হতে পারে ব্যক্তি পর্যায়ে, পারিবারিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় এবং নাগরিককে সক্রিয় করার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের এই দিবসটি আসলে যাত্রা শুরু। স্থানীয়ভাবে এরকম কিছু হতে পারে, যেমন আমরা গাছ লাগাতে পারি, নদী খাল রক্ষা, পরিবেশ রক্ষা বা কৃষিকে গুরুত্ব দেওয়া, বৈশ্বিক যে পরিবেশ সেক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাব আমাদের আজকের মূল আয়োজনে। আমি আমাদের এই মূল আয়োজনের প্রথমেই
আমাদের যে শিক্ষার্থীরা রয়েছে তাদের কিছু আলোচনা শুনবো তাদের কাছ থেকে। তো প্রথমেই আমি আহ্বান জানাচ্ছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর শেখ ফারুক তানিমকে তার আলোচনা তুলে ধরার জন্য। আমরা এখন যাব ওমর ফারুক শেখ তানিমের কাছে। ধন্যবাদ আপু। আমার কথা কি স্পষ্ট শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি তানিম। আচ্ছা, ধন্যবাদ। আজকে ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে উপলক্ষে আজকে আয়োজিত আলোচনা সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকের এই আলোচনায় আমি মূলত আলোচনা করব যে এই বায়োডাইভার্সিটি চেঞ্জের সাথে সাথে আমাদের ভেক্টর বর্ন ডিজিজ গুলোর কেমন সম্পর্ক এবং সেটা প্রিভিলেন্স কেমন বাড়তেছে এবং এই পিছে কি কি কারণ রয়েছে এবং এটাকে কমানোর জন্য আমরা কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারি। সো প্রথমে যদি আমরা একটু আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডাটার দিকে তাকাই, সো আমরা দেখতে পাইতেছি যে আম, গত এক দশকে আমাদের ভেক্টর বর্ন ডিজিজ মূলত মশাবাহিত রোগের কারণে আমাদের দেশে প্রায় 13 থেকে 14 লক্ষ লোক আক্রান্ত হইতেছে। এবং যার কারণে এই এক দশকে প্রায় 3 থেকে 3.5 হাজার লোক মারা গেছে। তো এই গ্রাফের দিকে যদি একটু তাকাই তাহলে আমরা দেখবো যে 2023 সালের ডেঙ্গু আউটব্রেকটাকে যদি আমরা সাইডে রাখি, তো তাহলে দেখবো যে গ্র্যাজুয়ালি প্রতি বছর আমাদের এই প্রিভিলেন্সটা বাড়তেছে। এবং এই প্রিভিলেন্সটা বাড়ার পিছনে কিন্তু আমাদের যে ভেক্টরের আনকন্ট্রোল গ্রোথ, এটার অনেক বড় একটা ভূমিকা রয়েছে। সো এই ভেক্টরের আনকন্ট্রোল গ্রোথের পিছনে আমাদের বায়োডাইভার্সিটি চেঞ্জের অনেক বড় ভূমিকা রয়েছে। এবং এর সাথে এই বায়োডাইভার্সিটি চেঞ্জের সাথে ভেক্টর কন্ট্রোল আমরা কিভাবে করতে পারি, এইসব বিষয় নিয়ে আমি কিছু কথা বলতে চাই। প্রথমত, বায়োডাইভার্সিটি চেঞ্জের উপর ক্লাইমেট চেঞ্জের অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ একটা ন্যাচারাল একটা প্রক্রিয়া, যেখানে জলবায়ু আমাদের প্রতি কয়েক দশক পর পর আম, আহ, খুবই স্লোলি চেঞ্জ হবে। এটা একটা খুবই স্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু ইদানিং আমরা দেখতে পাইতেছি যে আমাদের এই ক্লাইমেট চেঞ্জটা খুবই র্যাপিডলি হইতেছে। এবং এই র্যাপিডলি হওয়ার পিছনে আমাদের কিছু ভূমিকা রয়েছে, যেমন আমরা এক্সেসিভ পলিউশন করতেছি, আমরা গাছপালা কেটে ফেলতেছি, পাশাপাশি আমরা আমাদের যে প্রাকৃতিক জলাধারগুলো আছে সেগুলো ভরাট করে ফেলতেছি। এবং এর পাশাপাশি আমরা জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল গুলো ইউজ করার মাধ্যমে হিউজ পরিমাণে কার্বন ইমিশন করতেছি। এই কার্বন ইমিশনের কারণে আমাদের ওভারঅল গ্রিন হাউস ইফেক্ট বাড়তেছে, ফলে আমাদের ক্লাইমেট চেঞ্জের রেটটা দিন দিন বাড়তেছে। এবং এই ক্লাইমেট চেঞ্জের রেটটা যেহেতু দিন দিন খুবই র্যাপিডলি চেঞ্জ হয়ে যাইতেছে, যার ফলে এটার প্রভাব আমাদের বাস্তুতন্ত্র, আমাদের চারপাশের জীববৈচিত্র্যে ভূমিকা রাখতেছে। যেমন আমি যদি তাকাই যে আমাদের চারপাশে বা প্রকৃতিতে অলরেডি ইনবিল্ড কিছু ভেক্টর কন্ট্রোলার, বা যারা প্রাকৃতিক ভাবে আমাদের এই সকল মশা বা হইতেছে ভেক্টর আর্থ্রোপড জাতীয় যে ভেক্টর গুলো আছে তাদেরকে কন্ট্রোল করতে সাহায্য করতো। যেমন কিছু পাখি, ব্যাং, বা হইতেছে বাদুড়, বা কিছু দেশীয় প্রজাতির মাছ, যারা হইতেছে আমাদের প্রকৃতিতে এই ভেক্টর গুলোকে কন্ট্রোল করে আমাদের বাস্তুতন্ত্র বা বায়োডাইভার্সিটি একটা ব্যালেন্স রাখার চেষ্টা করতো। কিন্তু এই ক্লাইমেট চেঞ্জের কারণে আমরা দেখতে পাইতেছি আমাদের বাস্তুতন্ত্র থেকে এই সকল প্রাণীগুলো দিন দিন আহ প্রায় এদের সংখ্যা দিন দিন প্রায় লোপ পাওয়া যাইতেছে। তো এই লোপ পাওয়ার কারণে আমাদের কিন্তু এখন বর্তমানে যে বাস্তুতন্ত্রটা একটা মানে ইমব্যালেন্সড পর্যায়ে চলে আসছে, যার ফলে আমরা একটা আনকন্ট্রোল ভেক্টরের গ্রোথ দেখতে পাইতেছি, যেটার কারণে আমাদের এই ভেক্টর বর্ন ডিজিজ গুলার প্রিভিলেন্স দিন দিন বাড়তেছে। এছাড়াও এই ক্লাইমেট চেঞ্জের কারণে আরেকটা বড় সুবিধা হইতেছে ভেক্টরের জন্য, যে তাদের বংশবৃদ্ধির জন্য সহায়ক পরিবেশ আমরা তৈরি করে ফেলতেছি। কারণ আমরা জানি যে আর্থ্রোপড জাতীয় এই ভেক্টর গুলো বা মশা মাছি বা এই টাইপের পোকামাকড় গুলো সাধারণত অধিক তাপমাত্রা এবং আম, আহ, অত্যাধিক আর্দ্রতাপূর্ণ পরিবেশে খুব সহজে বংশবিস্তার করতে পারে। সো যেহেতু আমরা আমাদের এই ক্লাইমেট চেঞ্জটা র্যাপিডলি ঘটতেছে, যার ফলে আমাদের পরিবেশের টেম্পারেচার অনেক হাই হইতেছে। টেম্পারেচার হাই এর পাশাপাশি আমাদের কিন্তু খুব বেশি অতিবৃষ্টির দেখা পাইতেছি। আমরা অতিবৃষ্টির কারণে আমাদের এখানে আমাদের যে রিলেটিভ হিউমিডিটি, সেই রিলেটিভ হিউমিডিটির পরিমাণও
দিন দিন বাড়তেছে। ফলে আমাদের যে ভেক্টর গুলো আছে তাদের গ্রোথ হওয়ার যে প্রবণতা বা তাদের গ্রোথ হওয়ার জন্য যে অনুকূল পরিবেশ অলরেডি তৈরি হয়ে যেতেছে, যার কারণে আমরা আমাদের ভেক্টর গুলাকে কখনোই মানে কোন রকম ভাবে কন্ট্রোল করতে পারতেছে না। আর এই কন্ট্রোল করার না কারণে আমাদের ভেক্টর বর্ন ডিজিজ গুলোর প্রিভিলেন্স এত বেশি। তো একটা গবেষণায় দেখা গেছে যে মূলত ঢাকা শহরে প্রায় 1 ঘন্টায় যে আপনি 1 ঘন্টার গড়ে প্রায় 850টা মশা কামড়ের খাওয়ার পসিবিলিটি ক্রিয়েট হয়ে যাইতেছে। সো এই 850টা মশা কামড়ের মাধ্যমে কিন্তু যে কোনো একটা কারণে আমাদের অনেক আম, ভয়াবহ কিছু রোগ হওয়ার সম্ভাবনা বাড়তেছে। সো তাহলে এই যে ভেক্টর গুলো যে আমাদের আনকন্ট্রোল হয়ে যাইতেছে, এদের গ্রোথ আনকন্ট্রোল হওয়ার কারণ হওয়া থেকে রোধ করার জন্য আমরা কি কি কাজ করতে পারি, এইসব বিষয়ে আমি কিছু বলতে চাইতেছি। তো প্রথমত আমরা আমাদের পলিউশন কন্ট্রোল করতে হবে, যাতে পলিউশন কন্ট্রোল করার ফলে আমরা আমাদের ক্লাইমেটটাকে খুব কন্ট্রোলি চেঞ্জ হতে দিতে পারি। যেহেতু ক্লাইমেট চেঞ্জ একটা খুবই প্রাকৃতিক একটা ব্যাপার, এখানে আমাদের কোনো হাত নাই, তবে এটা যাতে খুবই স্লোলি এবং কন্ট্রোল হয়। So, এটা আমাদের সংরক্ষণ করতে পারি। তারপর আমরা প্রাকৃতিক জলাধারগুলোকে যদি সংরক্ষণ করি, so, তাহলে আমরা দেখতে পাবো আহ, যে আমাদের প্রাকৃতিক জলাধারগুলোতে বিভিন্ন দেশীয় মাছ থাকে। এই দেশীয় মাছগুলো আমাদের মশা যে লার্ভাগুলো আছে, এই লার্ভাগুলো প্রাকৃতিক ভাবে ধ্বংস করে ফেলে। তো প্রাকৃতিক ভাবে ধ্বংস করার কারণে যে আমাদের ভেক্টর গুলো প্রাকৃতিক ভাবে কন্ট্রোল হয়ে যেতে পারে। এছাড়াও যদি আমাদের প্রাকৃতিক জলাশয়গুলো আমরা যদি সংরক্ষণ করি, তাহলে আমাদের অতিবৃষ্টির কারণে যেখানে সেখানে পানি জমাবদ্ধ হবে না। জমাবদ্ধ হওয়া যদি না হয়, তাহলে সেখান থেকে আমাদের যেরকম আনকন্ট্রোল ভেক্টর গ্রোথ আমরা দেখতে পাবো না। এছাড়াও আমাদের শহরের অঞ্চলে আমরা যদি আমাদের ড্রেনেজ সিস্টেমকে খুব ভালো করি, তাহলে সেখান থেকে আমাদের আহ, আহ, যেখানে সেখানে আমাদের মশা মশার লার্ভা বা হয়তো মশামাছি বংশবৃদ্ধির হার কমে যাবে। থার্ডলি যদি আমরা একটা কথা বলি, যে আমরা যদি আমাদের বনায়ন বা বৃক্ষরোপণের পরিমাণ বাড়াইতে পারি, সো তাহলে কি হবে, বৃক্ষরোপণের পরিমাণ বাড়লে যে আমাদের প্রাকৃতিতে বিভিন্ন পাখি বা বিভিন্ন বাদুড় বা এই জাতীয় কিছু প্রাণী থাকে, যারা বাই ডিফল্ট প্রকৃতি থেকে এসব গুলাকে আস্তে আস্তে খেয়ে বা নিজের জীবন আহ, উম, নিজের জীবিকা বাঁচানোর জন্য এরা এগুলো খেয়ে এই ভেক্টরগুলোকে কন্ট্রোল করতে পারে। সো এই কন্ট্রোল করার মাধ্যমে আমাদের কিন্তু এক্সটার্নালি আমাদের তেমন কোনো পদক্ষেপ নেওয়া লাগতেছে না। এছাড়া যদি আমরা আমাদের কার্বন ইমিশনকে যদি আমরা রোধ করতে পারি বা কার্বন ইমিশনের পরিমাণ যদি আমরা কমায় ফেলতে পারি, তাহলে ওভারঅল আমরা আমাদের এনভায়রনমেন্টের টেম্পারেচার কমায় আনতে পারবো। এনভায়রনমেন্টের টেম্পারেচার যদি আমরা কমায় আনতে পারি, তাহলে আমাদের ভেক্টরিক গ্রোথের জন্য যে অনুকূল পরিবেশ সেটা থাকবে না। সেটা না থাকলে আমাদের অটোমেটিকলি বাই ডিফল্ট যে আমাদের ভেক্টর কন্ট্রোলে চলে আসতে পারে। তো এই ছিল আমার পক্ষ থেকে আহ আজকে যে আমরা কিভাবে বায়োডাইভার্সিটি চেঞ্জের সাথে সাথে ভেক্টর গ্রোথ বা ভেক্টর ডিজিজ গুলাকে আমরা কন্ট্রোল করতে পারি, সেই সেই নিয়ে। ধন্যবাদ সবাইকে। আপু, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো। শোনা যাচ্ছে ভাইয়া, আমাদের ইন্টারনেট জনিত কারণে কিছু সমস্যা হচ্ছে, দেখছি আমি।
আচ্ছা, আমাদের ইন্টারনেট জন্য একটু কিছু ত্রুটির কারণে আমি আপনাদের কাছে একটু 5 মিনিট সময় চেয়ে নিচ্ছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। একটু 5 মিনিট সময় দিবেন আপনারা। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? জি আপু, আপনাকে শোনা যাচ্ছে এখন। আহ ওকে, আসলে ইন্টারনেট জনিত সমস্যার কারণে আমি বের হয়ে গেছি এখান থেকে। আচ্ছা, আমরা একটু আগেই ওমর ফারুকের কথা শুনছিলাম যে আমাদের যে বৈশ্বিক যে পরিবর্তন অর্থাৎ জলবায়ুর পরিবর্তন, সেটা কিন্তু প্রতি বছরই একটু একটু করে হচ্ছে। কিন্তু এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, খুব দ্রুত জলবায়ুর পরিবর্তন হচ্ছে এবং বিভিন্ন ধরনের যে প্রাকৃতিক দুর্যোগগুলো, সেগুলো কিন্তু খুব দ্রুত আমাদেরকে এফেক্ট করছে। ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, এই জিনিসগুলো খুব দ্রুত আমাদের মধ্যে পরিলক্ষিত হচ্ছে। তো এটা আসলে কোথাও না কোথাও আমাদেরই এই যে জীব বৈচিত্র্য, সেই বৈচিত্র্যের ধ্বংস বা বৈচিত্র্যের ব্যাঘাত, এর কারণে আসলে এর মূল যে পেছনের যে কারণটা, সেটা কিন্তু কোথাও না কোথাও আমরাই ব্যক্তিগত যে আচরণের পরিবর্তন, সেই আমাদের যে আচরণের নেগেটিভ পরিবর্তনের কারণে আমাদের এই পরিবেশ ইফেক্টেড হচ্ছে, যার ফলে পরবর্তীতে আমরাই আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছি। তো সেই জায়গাটা থেকে আমরা এখন একটু আলোচনা করতে চাই যে আমরা যে পরিবেশের ক্ষতি করছি, আমাদের যে আহ বিভিন্ন ধরনের পরিকল্পনাগুলো হয়
আমাদের নগর পরিকল্পনা সহ বিভিন্ন যে পরিকল্পনাগুলো হয়, সেখানে আমরা যে আমাদের যে পরিবেশ জনস্বাস্থ্য সেটাকে একেবারেই মানে ইগনোর করে আমরা যে পরিকল্পনাগুলো করি সেগুলো আসলে কতটুকু ইফেক্ট করছে আমাদের উপরে, সেই জায়গাটা থেকে আমি আসলে আলোচনা করার জন্য এবার ডেকে নিচ্ছি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী শর্মী দত্তকে। এবং এটা আসলে আমাদের যে সবার শহর কেন্দ্রিক যে চিন্তা, সেই জায়গাটাতে আমাদের নগরটাকে আরো বেশি ক্ষতিগ্রস্ত পলিউটেড করে ফেলছে। তো সেই জায়গাতে আলোচনা করবেন শর্মী। শর্মী, আপনার মাইকটা মিউট আছে, আপনি একটু আনমিউট করবেন। না, আনমিউট করতে হবে শর্মী। হ্যাঁ। এখন শোনা যাচ্ছে? আচ্ছা, তো ধন্যবাদ সঞ্জিদা আপু। সভায় উপস্থিত মানে আলোচনায় উপস্থিত সভাপতি গাউস পিয়ারি ম্যাম এবং সম্মানিত অতিথি আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, মেবি এখনো জয়েন হননি, এবং শাহিদা পারভিন ম্যাম এবং বাকি আলোচক বৃন্দদের আমার শুভেচ্ছা এবং সালাম। আমি শর্মী দত্ত, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি থেকে। আমরা শহর তৈরি করছি, কিন্তু ধীরে ধীরে আমরা বাসযোগ্য পৃথিবী হারাচ্ছি, এবং এই একটি বাক্যতেই আমরা আমাদের বর্তমান বাস্তবতাকে স্পষ্টভাবে তুলে ধরে যে আমরা আজকে উন্নয়নের নামে প্রতিদিন যে রাস্তা বানাচ্ছি, বড় বড় যে ভবন তৈরি করছি, শিল্প কারখানা স্থাপন করছি, বাইরে থেকে দেখলে মনে হয় আমরা অনেক দ্রুত এগিয়ে যাচ্ছি। কিন্তু আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি বা একটু ভাবি, তাহলে দেখা যাবে যে এই উন্নয়নের আড়ালে আমরা আসলে আমাদের প্রকৃতিকে পিছনে ফেলে দিচ্ছি। আমরা হয়তো শহরকে আধুনিক করছি, কিন্তু সেই আধুনিকতার বিনিময়ে হারিয়ে যাচ্ছে আমাদের জীববৈচিত্র্য এবং হারিয়ে যাচ্ছে আমাদের প্রকৃতির ভারসাম্য। তো বর্তমানে এই নিয়ে শুরু করছি আমি আমার মেইন আলোচনা। তো বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে আমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমাদের জীববৈচিত্র্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন বা আনপ্ল্যান্ড সিটি আমরা যেটাকে বলি। তো বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে এবং আমাদের উন্নয়ন বৃদ্ধির সাথে সাথে আমাদের শহরগুলো খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে, মানে বড় হচ্ছে। এবং এই ফ্রিকোয়েন্ট শিফট বা এই র্যাপিড আরবানাইজেশনের একটা বড় আউটকাম হচ্ছে অপরিকল্পিত নগরায়ন, যার মানে হচ্ছে কোনো সঠিক পরিকল্পনা ছাড়াই আমরা প্রকৃতির জায়গা দখল করে আমরা আমাদের নিজের কাজের জন্য হচ্ছে বিভিন্ন ধরনের বাড়িঘর বা হচ্ছে আবাসিক এলাকা, ইন্ডাস্ট্রিজ তৈরি করছি। তো বর্তমানে আমাদের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে আমাদের বাসস্থানের চাহিদা বৃদ্ধি পেয়েছে, আমাদের খাদ্যের চাহিদা, যাতায়াতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে, এবং এই বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আমরা আমাদের এই মানুষের এই চাহিদার যোগান দিতে গিয়ে আমরা প্রকৃতির জায়গা দখল করছি। যেমন আমরা আমাদের যে মাঠ, আমাদের যে ফাঁকা জায়গাগুলো আছে, কৃষি জমি অথবা বনভূমি, বনভূমির উপরে আমরা হচ্ছে আবাসিক এলাকা বা হচ্ছে বড় বড় ভবন, রাস্তাঘাট তৈরি করছি। এছাড়াও আমাদের যে জলাশয়গুলো আছে, যেমন পুকুর, নদী, নালা, খাল, বিল, এইগুলো ভরাট করে আমরা সেখানে ইন্ডাস্ট্রিজ তৈরি করছি এবং আবাসিক এলাকা তৈরি করছি। এবং এতে সঠিক পরিকল্পনা না থাকার কারণে তাদের যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা তাদের যে সি ওয়েস্ট সিস্টেম, তারা হচ্ছে কি করে, তাদের যে বর্জ্য পদার্থ গুলোর কানেকশনটা তারা সরাসরি নদী নালায় বা হচ্ছে পুকুরগুলোতে দিয়ে দেয়। তো যার কারণে তাদের যে বিষাক্ত যে বর্জ্য পদার্থ, সেটা সরাসরি পানিতে যাচ্ছে এবং সেটা একাধারে পানি দূষণ করছে, পরিবেশ দূষণ করছে, এবং পারিপার্শ্বিক যে রেসিডেন্স বা যে মানুষগুলো থাকছে, বসবাস করছে, তাদের বিভিন্ন ধরনের ডিজিজ দেখা দিচ্ছে। এবং এছাড়াও আমাদের সমুদ্রের নিচে যে কোরাল রিফ গুলো থাকে, যেগুলো আমাদের হচ্ছে খুবই ইম্পর্টেন্ট আমাদের মেরিন ইকোসিস্টেমের জন্য। তো সেই আমাদের
আহ এই বর্জ্য পদার্থের কারণে সেগুলো নষ্ট হচ্ছে এবং মাছগুলো মারা যাচ্ছে। তো দেখা যায় আমরা সেই মাছের বা খাদ্যের যোগান দিতে গিয়ে আমরা বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করছি, যেগুলো অবশ্যই আমাদের প্রকৃতি থেকে আমরা যেভাবে মাছগুলো পাই বা আমরা যে পুষ্টিটা পাই সেটা আমরা সেভাবে পাবো না। তো অপরিকল্পিত শহর বাংলাদেশের ঢাকার খুবই বড় একটা সমস্যা। এবং আমি যদি আমাদের বাংলাদেশের রাজধানীর কথাই বলি, তাহলে প্রথম আলোতে একটা গবেষণায় দেখা গিয়েছে যে গত 2 দশকে আমাদের ঢাকার জলাভূমি প্রায় 14.25% থেকে মাত্র 4.38%-তে নেমে এসেছে। এবং একই সঙ্গে শহরের অধিকাংশ এলাকায় এখন কনক্রিটে আচ্ছাদিত বিল্ডিং সবকিছু। এবং আমরা আরেকটি ডেলি স্যারের আরেকটি গবেষণায় দেখা গিয়েছিল যে গত 44 বছরে ঢাকা শহরে প্রায় অর্ধেক গাছপালা নেই এবং 60% মতো জলাশয় আমরা হারিয়েছি। এর ফলে শুধু জীববৈচিত্র্যই ক্ষতিগ্রস্ত হয়নি, বরং আমাদের শহরে আমরা অনেক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, বায়ু দূষণ, পানি দূষণ এবং মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তাপমাত্রা বৃদ্ধি। আমাদের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং এছাড়া আমরা যেখানে আগে পাখির ডাক, সবুজ গাছপালা, খোলা জলাশয় ছিল, সেখানে এখন কনক্রিটের বন তৈরি হয়েছে। এবং আমি এরপরে যদি আমরা নগরায়ন বা আরবানাইজেশনের বিষয়ে আসি, তাহলে আমাদের বর্তমানে শহরে জনসংখ্যা খুব দ্রুতভাবে বাড়ছে এবং বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা প্রায় 40% হচ্ছে শহরে বসবাস করে, যেটা 1970 সালের দিকেও খুবই কম ছিল, মাত্র 8% ছিল। তো বর্তমানে সবাই খুবই শহরমুখী হচ্ছে এবং এই দ্রুত নগরায়নের ফলে বড় বড় ভবন, রাস্তা, শিল্প কারখানা, যানবাহনের সংখ্যা বাড়ছে এবং সেই সঙ্গে কমে যাচ্ছে আমাদের গাছপালা এবং খোলা সবুজ এলাকা। তার মানে দুইটা জিনিস হচ্ছে, একটা হচ্ছে কনক্রিটের তৈরি যে বিল্ডিং গুলো সেগুলো হচ্ছে আমাদের তাপগুলো ধরে রাখছে এবং গরম করছে পরিবেশটাকে, এবং পাশাপাশি আমাদের সেটার সেটার যে একটা সমাধান ছিল যে গাছ লাগানো বা গাছের যে একটা স্বস্তি, সেটা আমরা গাছও কেটে ফেলছি। তো সব মিলিয়ে আমাদের হিট ওয়েভ দেখা দেয়। হিট ওয়েভ হচ্ছে আমাদের শহরের তাপমাত্রা আশেপাশে গ্রামের তুলনায় অনেক বেশি হয়ে যায় এবং এর কারণ হচ্ছে ওই যে কনক্রিটের তৈরি আমাদের যে বিল্ডিং বা যে ইন্ডাস্ট্রিজ গুলো। এবং হিট ওয়েভ কিন্তু শুধুমাত্র ইয়ার অ্যাটমসফিয়ারে হয় না, এটা হচ্ছে আমাদের পানিতে বা হচ্ছে মেরিন যে ইকোসিস্টেম সেখানেও হচ্ছে গিয়ে হিট ওয়েভ হয়। এবং আমরা বর্তমানে যে ফসিল ফুয়েল গুলো জ্বালাচ্ছি, তো ওই বার্নিং এর কারণে যে কার্বন ডাই অক্সাইড গুলো উৎপন্ন হচ্ছে সেগুলো কিন্তু জলাশয়ে গিয়ে আটকে থাকে এবং ওইটা হচ্ছে গিয়ে একটা স্ট্রেস তৈরি করে, অ্যাসিডিফিকেশন হয়, যার কারণে আমাদের, আমি আগেই বলেছি যে কোরাল রিফ গুলো নষ্ট হয়ে যাচ্ছে, কোরাল রিফের উপরে যে অ্যালগি গুলো থাকে, যে শৈবাল গুলো থাকে, সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে মাছরা খাবার পাচ্ছে না। তো মাছও মারা যাচ্ছে, প্লাস হোল যে আমাদের মেরিন যে ইকোসিস্টেমটা সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। এবং গবেষণায় দেখা গিয়েছে গত কয়েক দশকে হচ্ছে ঢাকার তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। আমরা যদি বাংলাদেশ আবহাওয়া দপ্তরের 2023 সালের ঘটনায় যদি দেখি, তাহলে দেখা গিয়েছে যে তাপমাত্রা সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস ছিল, যা গত 58 বছরের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা হিসেবে রেকর্ড করা হয়। এবং আমি যদি রিসেন্টলি একটা স্টাডির কথা বলি, সেটা হচ্ছে 2024 সালে হয়েছে, মানে 24 সালে একটা ডাটা, ঢাকায় হচ্ছে 22 দিনের তাপ প্রবাহ দেখা যায়, যা বাংলাদেশের গত 76 বছরে হচ্ছে গিয়ে, মানে 76 বছরের মধ্যে দীর্ঘতম ছিল আর কি এটা। তো এই তথ্যগুলো প্রমাণ করে যে আমাদের অপরিকল্পিত নগরায়ন এবং গাছপালা কমে যাওয়াটা কত বড় মানে ক্ষতিকর। আমরা এই ইট পাথরের শহরের আড়ালে আমরা ভুলে যাচ্ছি গ্রামকে, গ্রামের মানুষকে, এবং সেখানে পর্যাপ্ত পরিমাণ সুযোগ সুবিধা না থাকায়, সুযোগ সুবিধা হতে পারে সেটা এডুকেশনাল, সেটা হচ্ছে মেডিকেল সিস্টেম বা হচ্ছে জব অপরচুনিটিস, এগুলা না থাকার কারণে মানুষগুলো খুব দ্রুত শহরমুখী হচ্ছে। এবং মানুষ যেহেতু একটা শহরকে কেন্দ্র করে থাকছে, এই শহরেই অপরচুনিটিস গুলো বাড়ছে এবং অপরচুনিটিস বাড়ার কারণে আবার এই শহরেই মানুষ আসছে, মানে ইটস বিকাম আ লুপ। তো এখানে আসলে ডিসেন্ট্রালাইজেশনের কথাটা চলে আসে। মানে বিকেন্দ্রীকরণ বলতে আমাদের বর্তমান আমাদের রাজধানী ঢাকার কথাই যদি বলি, তাহলে আমাদের এখানে হচ্ছে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, আবাসিক অঞ্চল
খুব দ্রুত আহ বেড়ে উঠছে, কারণ আমাদের ইকুয়ালিটিটা নাই, যে আমাদের আরবান টু রুরালের যে ইকুয়ালিটি বা কোয়ালিটি অফ সার্ভিস, যেখানে যে মানে সবাই মনে করে যে, এবং এটা সত্যিও যে গ্রামে হচ্ছে আমাদের কোয়ালিটি অফ সার্ভিস বেশি ভালো না, যার কারণে সবাই শহরমুখী হচ্ছে। এবং একটা একটা শহরে বেশি প্রেসার পড়ে যাচ্ছে। তো যার কারণে হচ্ছে বর্তমানে আমাদের যে অর্থনৈতিক অঞ্চল বা শিল্প এলাকা বা হচ্ছে কৃষি জমি ব্যবহার করা হচ্ছে, বর্ণোজার করা হচ্ছে শুধুমাত্র আবাসস্থল এবং ইন্ডাস্ট্রি তৈরি করার কারণে। এবং পরিশেষে এই সমস্যা মোকাবিলা করার জন্য আমাদের অবশ্যই টেকসই এবং পরিবেশ বান্ধব পদক্ষেপ নিতে হবে। মানে আমাদের আলোচনায় উপস্থিত যে অতিথিবৃন্দরা আছে তাদের উদ্দেশ্যেও আমি বলতে চাই, তারা যেন এদিকে একটু নজর রাখে। এবং প্রথমত আমাদের পরিকল্পিত নগরায়ন নিশ্চিত করতে হবে। নতুন যে শহর, রাস্তা, শিল্প এলাকা তৈরি করার আগে অবশ্যই সেটা এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট অ্যাসেসমেন্টকে হচ্ছে গিয়ে মূল্যায়ন করে দেন কোন একটা কিছু আহ মানে বানাতে হবে। এবং দ্বিতীয়ত আমাদের শহরের যে জলাশয়, খাল বিল বা সবুজ এলাকা, সেগুলো সংরক্ষণ করতে হবে, গাছ লাগাতে হবে। শুধু লাগালেই হবে না, সেগুলো পরিচর্যা করতে হবে। এবং তৃতীয়ত আমরা হচ্ছে আরবান ফরেস্ট করতে পারি বা রুফটপ গার্ডেনিং করতে পারি, এবং হিট ওয়েভ নিয়ন্ত্রণের জন্য। এবং বাংলাদেশে কিন্তু ইতিমধ্যে কিছু এলাকায় আমাদের আরবান গার্ডেনিং বা মিওয়াকি ফরেস্ট যেটাকে বলে, মিওয়াকি ফরেস্ট হচ্ছে ছোট্ট একটা জায়গায় মানে ঘাস এবং অনেকগুলো গাছ ঘনভাবে লাগানো হয়, মানে ছোটখাটো একটা ফরেস্টের মতো দেখা যায়। মিওয়াকি নামটা আসছে কারণ এটা হচ্ছে একটা জাপানিজ মেথড। সো এটা কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশে চট্টগ্রামে হয়েছে, এই মিওয়াকি ফরেস্টটা। তো আমরা এই জিনিসটাকে প্রমোট করতে পারি। এবং চতুর্থ, আমাদের পরিবেশ বান্ধব পরিবহন ব্যবস্থাকে গুরুত্ব দিতে হবে। এবং লাস্টলি আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের ডিসেন্ট্রালাইজেশনের ক্ষেত্রে কৃষি জমি এবং বনভূমি রক্ষা করে টেকসই পরিকল্পনা গ্রহণ করতে হবে, যাতে আমাদের উন্নয়নের সাথে সাথে আমরা পরিবেশের ভারসাম্যকেও বজায় রাখতে পারি। এবং ওভারঅল লাস্টলি যদি বলতে চাই তাহলে অবশ্যই হচ্ছে আমাদের শুধু পলিসি নির্মাণ করলে হবে না, আমাদের নিজেদের সচেতন হতে হবে। সো কারণ পরিবেশ রক্ষা আমাদের সবার দায়িত্ব। তো এই নিয়ে আমি আমার আলোচনা শুরু করছি, মানে শেষ করছি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ শর্মী। যথার্থই বলেছেন যে আমাদের আসলে প্রত্যেকটা জায়গাকেই ফোকাস করে আমাদের কাজ করতে হবে। কাজ করার আগে আমাদের যে ব্যক্তিগত আচরণ, সেই আচরণে আসলে কিছু পরিবর্তন আনা অত্যন্ত জরুরি। তো সেই জায়গাটা থেকে শর্মীর বেশ কিছু আলোচনার মধ্যে একটা ছিল যে আমাদের যে কৃষি জমি আমরা ধ্বংস করে ফেলছি, আমাদের যে খাদ্যের সংস্থান, অর্থাৎ এরকম হচ্ছে যে আমরা শহরমুখী হতে গিয়ে আমরা আসলে আমাদের যে ঐতিহ্য, আমাদের কৃষি প্রধান দেশ বা আমরা নদীমাতৃক দেশ, এই জিনিসগুলোকে আসলে আমরা বাদ দিয়ে ফেলছি বা এগুলো থেকে আমরা সরে আসছি। তো সেই জায়গাটা থেকে আমাদেরকে আরো মানুষকে মানে উৎসাহ হতে হবে, বা আমরা যারা এখন শিক্ষার্থী রয়েছে আমাদেরকে সেইখানটাতেই মানে ফিরে যেতে হবে বা ফোকাস করতে হবে যে আমার যে কৃষকটা সে নিরাপদ খাদ্যটা কিভাবে চাষ করবে এবং খাদ্যটা নিরাপদ ভাবে কিভাবে, কারণ এমন একটা আমাদের স্বাস্থ্যের সাথে অতপ্রত জড়িত। তো আমি আলোচনার জন্য আমাকে শোনা যাচ্ছে? জি, একটু জোরে আপু কথাটা বলুন। আচ্ছা, ঠিক আছে।
আহ, ধন্যবাদ সানজিদা আপুকে। আসসালামু আলাইকুম। আমি শাগুফ তাইয়ের প্রজ্ঞা, বর্তমানে পড়াশোনা করছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেসে। আজকে আমি স্থানীয় খাদ্য, জীববৈচিত্র্য ও স্থানীয় অর্থনীতি নিয়ে কিছু কথা বলবো। প্রথমে আমরা যদি আমাদের জীববৈচিত্র্য নিয়ে কথা বলি, এটা বেসিক্যালি বিভিন্ন ধরনের উদ্ভিদ, প্রাণী এবং প্রাকৃতিক উপাদানের বৈচিত্র্যকে বোঝায়। আর এই বায়োডাইভার্সিটি আমাদের খাদ্য ব্যবস্থার সাথে অনেকভাবে জড়িত এবং সাপোর্ট করে। যেমন বিভিন্ন ধরনের ফসল, ফলমূল বা দেশীয় খাবার আমাদেরকে শুধুমাত্র ভ্যারাইটি দেয় না, এগুলো আমাদেরকে আমাদের বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্টসও প্রোভাইড করে থাকে। তবে বর্তমানে আমরা অনেক জায়গায় লক্ষ্য করছি এক ফসলি কৃষি বা চাষাবাদ বেড়ে যাচ্ছে। একই ধরনের ফসল বারবার চাষ করার ফলে আমাদের জীববৈচিত্র্য ধীরে ধীরে কমে যাচ্ছে এবং মাটির উর্বরতাও নষ্ট হচ্ছে। আহ, কিছু স্টাডিতে দেখা যায় বিশ্বের প্রায় 75% ক্রপ ডাইভার্সিটি গত 100 বছরে হারিয়ে গেছে এই এক ফসলি চাষাবাদের জন্য। এর ফলে আমাদের ইকোসিস্টেমের ব্যালেন্স নষ্ট হচ্ছে। কিছু উপকারী পোকামাকড় ও এই ফসলগুলোর উপর নির্ভরশীল জীবগুলো যেমন হাঁস মুরগির জীবনযাত্রার উপরও একটা প্রভাব পড়ছে। আর এর সবচেয়ে বড় ইম্প্যাক্ট দেখা যায় আমাদের কৃষকরা যখন দেখে মাটির উর্বরতা কমে যাচ্ছে, তারা তখন কিছু কেমিক্যাল ফার্টিলাইজার ও পেস্টিসাইডের উপর নির্ভর করতে শুরু করে, যা আমাদের এনভায়রনমেন্টে ডাইরেক্টলি একটা পলিউশনের সাথে যুক্ত হয়ে যায়। তাছাড়া আমাদের খাদ্যের প্যালেট কমে যাওয়া হয়, আমরা প্রসেস ফুডের উপর একটা নির্ভরশীল প্রবণতা লক্ষ্য করতে পারি। পৃথিবী প্রায় 70% পৃথিবীর বেশিরভাগই খাবার আসে মাত্র 12 ধরনের উদ্ভিদ এবং 5 ধরনের প্রাণী থেকে। আর লোকাল ডাইভার্স এবং ফুড সিস্টেমে মানুষের নিউট্রিশন ইমপ্রুভ করতে সাহায্য করে। এতে বিভিন্ন ধরনের ভিটামিন মিনারেল পাওয়া যায়। সো এই আমাদের যদি ডাইভার্সিটি কমে যায়, তাহলে আমরা এই বিভিন্ন ধরনের নিউট্রিয়েন্ট থেকে বঞ্চিত হতে পারবো। এখন আমরা যদি লোকাল বিজনেসে আসি, আমরা অনেক সময় মনে করি যে লোকাল বিজনেস মানে ছোট ছোট দোকান বা বাজার, কিন্তু আসলে স্থানীয় ব্যবসা আমাদের এনভায়রনমেন্ট, এই ইকোনমি আর কমিউনিটির সাথে ডাইরেক্টলি কানেক্টেড। স্থানীয় উদ্যোগ, বৈশ্বিক প্রভাব, এই কথাটার মানে হলো ছোট ছোট লোকাল উদ্যোগগুলো নিয়ে একটি বড় পরিবর্তন আনাও সম্ভব। আমরা যখন স্থানীয় পণ্য ব্যবহার করি বা লোকাল বিজনেসকে সাপোর্ট করি, তখন আমরা শুধুমাত্র একজন ক্রেতা না, পুরো একটা লোকাল ইকোনমিকে উপকৃত করতে পারি। আমাদের দেশীয় বাজার আর ক্ষুদ্র ব্যবসাগুলো মানুষের জীবিকার সাথেও যুক্ত। কিছু ক্ষেত্রে এটা বেকারত্বের সমস্যাও সমাধান করতে পারে, বিশেষ করে গ্রামের কৃষক, ছোট উদ্যোক্তা বা হস্তশিল্পের সাথে জড়িত কিছু নারী কর্মীদের জীবিকা নির্বাহ ক্ষেত্রেও এটা বিশেষ ভূমিকা রাখতে পারে। এখন আমরা যদি ফার্মার্স মার্কেটকে সাপোর্ট করি, তাহলে আমাদের ট্রানজিশন ডিস্টেন্স কমে আসে এবং এর ফলে সৃষ্ট কিছু কার্বন এমিশনও আমরা রোধ করতে পারি। এখন আমরা দেশীয় হস্তশিল্প, পাট আর পাটজাত দ্রব্য নিয়ে কথা বলতে পারি, কারণ পাট একটি পরিবেশ বান্ধব উপাদান, আমরা সকলেই জানি। প্লাস্টিকের বদলে আমরা যদি পাট জাতীয় দ্রব্যের ব্যবহার বাড়াই, তাহলে কিছু ডাইরেক্ট এনভায়রনমেন্ট পলিউশন আমরা রোধ করতে পারি। যেহেতু পাটকে আমাদের বাংলাদেশের গোল্ডেন ফাইবার বলা হয়, সো এটা ইকোনমি এবং এক্সপোর্ট এই দুই ক্ষেত্রে অর্থনীতিতে ভালো একটা প্রভাব ফেলে। লোকাল বিজনেস আর বায়োডাইভার্সিটির মাঝে এখানেই একটা কানেকশন আছে, কারণ হচ্ছে এই লোকাল বিজনেসগুলো এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কিছু উপকরণ বা স্থানীয় উপকরণগুলো ব্যবহার করে থাকে, যা আমাদের প্রকৃতির উপর একটা চাপ কমিয়ে আনতে পারে। এখন এখানে কিছু কথা আসতে পারে যে ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট গুলো শুরুতে দাম বেশি আসতে পারে, মানুষ এর মধ্যে এটা ব্যবহারের প্রবণতা কম থাকতে পারে। আর এটা ইকো ফ্রেন্ডলি হয়, এটা বর্তমানে আমাদের দেশে খুব বেশি রিচেবল না, সো মানুষের কাছে এটা
ওভাবে যাচ্ছে না। তো আমাদেরকে এটা এভাবে চিন্তা করতে হবে যে এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা আমাদের এনভায়রনমেন্ট আর হেলথকে ভালো রাখতে হেল্প করবে। তো আমরা এটাকে শর্ট টার্ম কোনো কস্ট না দেখে একটা লং টার্ম ইম্প্যাক্ট হিসেবে চিন্তা করব, এবং এই সচেতনতাটাই আমরা আমাদের কৃষক ও ক্রেতাদের মাঝখানে ছড়িয়ে দিব। আর মনে রাখতে হবে, মানুষ যত বেশি লোকাল আর ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ব্যবহার করবে, তত বেশি আমরা একটা সাস্টেইনেবল ইকোনমি তৈরি করতে পারবো। এখন যদি আমরা কিছু লস পলিসি কথা বলি, তাহলে এনভায়রনমেন্ট কনভার্সন অ্যাক্ট 1995-এ আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ বায়োডাইভার্সিটি প্রোটেক্ট করার একটি গুরুত্বপূর্ণ আইন এখানে উঠে আসছে। তারপর আমাদের যদি পলিসির ক্ষেত্রে দেখা যায় যে ন্যাশনাল জুট ডে 2016-এ রাষ্ট্রপতি ইকো ফ্রেন্ডলি পাট জাতীয় দ্রব্য ব্যবহারের উপর জোর দিয়েছেন, যাতে আমরা পলিথিনের ব্যবহার কমিয়ে এনে পাট জাতীয় দ্রব্য ব্যবহার করতে পারি, এটিকে লোকালাইজ করতে পারি। এখন এই সমস্যাগুলোর সমাধান হলো একটি সাস্টেইনেবল এবং ডাইভার্স সিস্টেম তৈরি করা। এক্ষেত্রে আমাদেরকে নিশ্চিত করতে হবে স্থানীয় ও বৈচিত্র্যময় ফসল চাষ করতে কৃষককে আমরা উৎসাহিত করছি, দেশীয় কৃষক ও ফার্মার্স মার্কেটকে আমরা আরো বেশি বেশি করে সাপোর্ট করছি, স্থানীয় খাদ্য ও সিজনাল ফ্রুট সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে হবে, ইকো ফ্রেন্ডলি ও লোকাল প্রোডাক্টস গুলো আরো মানুষের মধ্যে রিচেবল করতে হবে, এবং এটার যদি ব্যবহার বাড়তে থাকে সেই অনুযায়ী আমাদেরকে এটার দামও কিছুটা কমিয়ে আনতে হবে। পাট জাতীয় ও হস্তশিল্প পণ্যগুলো ব্যবহার মানুষের মাঝে বাড়ানোর চেষ্টা করতে হবে, দেশীয় বাজার ও ক্ষুদ্র ব্যবসাকে আরো শক্তিশালী করতে হবে। এক্ষেত্রে পরিশেষে আমি এটাই বলতে পারবো যে জীববৈচিত্র্য, স্থানীয় খাদ্য এবং স্থানীয় অর্থনীতি, এই তিনটি বিষয় একে অপরের সাথে গভীরভাবে যুক্ত। এগুলোকে রক্ষা করতে পারলে আমরা আমাদের স্বাস্থ্য, অর্থনীতি এবং ভবিষ্যৎকে রক্ষা করতে পারবো। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ প্রজ্ঞা। আসলে যথার্থই বলেছেন যে আসলে আমাদেরও কিছু উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন, যেগুলো আমাদের ভবিষ্যতে যারা আসবে তাদের জন্য একটি সুন্দর পৃথিবী বিনির্মাণে কাজ করবে। তো এ পর্যায়ে আমরা যে নগর পরিকল্পনা করছি বা আমরা যে খাদ্য ধ্বংস করছি, আমাদের যে পরিবেশ, বন পাহাড় ধ্বংস করছি, তো এর মধ্যে আমরা যে জীব বৈচিত্র্যের যে গুরুত্ব, সেটা কিন্তু আসলে আমরা ধীরে ধীরে সেই জায়গাটা ভুলে যাচ্ছি। ভুলে গিয়ে আমরা আমাদের যে প্রাণীকুল রয়েছে, দেখবেন যে একটা পুকুরে কিন্তু বিভিন্ন ধরনের, অর্থাৎ শ্যাওলা থেকে শুরু করে মাছ পর্যন্ত, মানুষ পর্যন্ত বিভিন্ন বাস্তু সংস্থানের যে একটা চক্র, এটাতে কিন্তু সবাই আসলে আবদ্ধ। একটা প্রাণী আরেকটা প্রাণীর খাদ্য, তো এইভাবে করে আসলে চক্রটা কিন্তু তৈরি হয়েছে। তো আমাদের জীব বৈচিত্র্য প্রত্যেকটা জায়গাতে এরকম একটা চক্র কিন্তু বিদ্যমান। তো আমরা এই যে চক্রটা, এটাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে ফেলছি আমাদের আচরণ বিধির কারণে। একটা জিনিস দেখেন, আমরা যখন পাহাড়ে যাই, পাহাড় গিয়ে পাহাড় কেটে আমরা সেখানে ঘর বাড়ি তৈরি করছি, পাহাড় কিন্তু আমার পরিবেশেরই একটা অংশ। আমি বনে গিয়ে বন জঙ্গল উজাড় করছি, যেটা আমার পরিবেশের একটা অংশ। সেই সাথে বন্য প্রাণী যারা রয়েছে, তাদের যে জীবন, তাদের যে জীবিকা, তাদের যে বেঁচে থাকার যে বসবাসের যে স্থান, সেটা আমরা ধ্বংস করছি। তাকে কিন্তু আমরা নির্বিঘ্নে বাঁচতে দিচ্ছি না। দেখেন, আমাদের এলাকাতে আগে প্রচুর পাখি দেখা যেত, ঢাকা শহরে বা প্রত্যেকটা অঞ্চলে কিন্তু পাখি দেখা যেত, বিশেষত কাক। এখন কিন্তু এই জিনিসটাও দেখা যায় না বললেই চলে, খুবই কম। তো এইভাবে করে আমরা আমাদের পরিবেশের যে প্রাণ প্রকৃতি, সেটাকে ক্ষতিগ্রস্ত করছি। তো সেই জায়গাটা থেকে আমি আলোচনা করার জন্য ডেকে নিচ্ছি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী প্রীতমকে। শাহরিয়ার ইসলাম প্রীতমের আলোচনার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রীতম কি আমাকে শুনতে পাচ্ছেন? প্রীতম? জি জি আপু, শুনতে পারছি। আপু, আমার
ভিডিওটা অন করতে চাচ্ছি কিন্তু লেখা আছে যে হোস্ট ভিডিও অফ করে রেখেছে, কাইন্ডলি একটু দেখবেন প্লিজ। জি, ওকে। আপু একটু প্লিজ পারমিশন দেন ভিডিওটা অন করার। ফাল্গুনি একটু ভিডিওটা অন করে দেন। প্রীতম, আপনি শুরু করেন। আপনি শুরু করেন। আপু আমার কথা কি শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি। সম্মানিত সভাপতি, শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আজ আমি বন্যপ্রাণী সংরক্ষণ ও বাংলাদেশ বিষয়ে নিয়ে কিছু কথা বলবো। শুরুতেই আমরা বলি, প্রকৃতিতে আমরা সবাই রয়েছি, তাই নয় কি? এই প্রকৃতিটা খুব বড় একটা অংশ হলো বনজঙ্গল, এবং এই বনজঙ্গলে কারা দেখি আমরা? বন পশু পাখি। কিন্তু একটা দুঃখের বিষয় হলো, যতই দিন যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই বন পশু পাখির সংখ্যা ততই কমছে। এরকম কেন? নানা কারণ রয়েছে, কিন্তু সবচেয়ে বড় কথা, এই যে বন পশু পাখি যে আজ বিলীন হয়ে যাচ্ছে, এটার জন্য শুধু বন না, আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের পুরো পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর এই নিয়ে আমরা যত চুপ করে থাকবো, ভবিষ্যতে আমরা এর রাশনালে তত বেশি পড়বো। প্রথমত বাংলাদেশে বন্যপ্রাণী ধ্বংসের প্রধান কারণ কি? যদি প্রধান কারণ আমি বলি, যেটা আপু বলছিলেন, এই যে এখন মানুষ যে ঘর বাড়ি বানাচ্ছে এবং জঙ্গলে যে তারা যে বসত ভিটা স্থাপন করছে, তারা যে ফ্যাক্টরি বানাচ্ছে, এটার কারণে যে বর্জ্য পদার্থ হচ্ছে, এটার কারণে বনে নানা জীব ক্ষতিগ্রস্ত হচ্ছে, নানা পশু পাখি, নানা গাছপালাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্বিতীয় একটা প্রধান কারণ হলো চোরা শিকার। এটা বাংলাদেশের ইতিহাসে একটা নির্লজ্জ একটা অধ্যায়, কারণ এই চোরা শিকারের জন্য আমরা আমাদের দেশের অনেক পশু পাখিকে দিন দিন হারাচ্ছি। এর সবচেয়ে বড় প্রধান উদাহরণ হতে পারে রয়্যাল বেঙ্গল টাইগার। প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি রয়্যাল বেঙ্গল টাইগারের সংখ্যা কমছে আর কমছে। এটা একটা প্রধান কারণ হলো এই চোরা শিকারের কারণে এই রয়্যাল বেঙ্গল টাইগারের যে খাল, তাদের স্কিন, এটা চুলে ফেলা হচ্ছে। আমরা দেখছি পাহাড়ে যে হাতি ছিল আগে, যে বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটিতে যে বন হাতিগুলো ছিল, আজ তাদের সংখ্যা কমে যাচ্ছে। এরও একটা উদাহরণ চোরা শিকার। এই চোরা শিকারের কারণে ভয়ঙ্কর ভাবে আমাদের যে পশু পাখি, আমাদের যে বনজ পশু পাখি, তাদেরকে আমরা হারিয়ে ফেলছি। মূলত এটির প্রধান কারণ। দ্বিতীয়ত আমরা আসতে পারি যে, আচ্ছা এই যে বন্যপ্রাণী যে কমে গেলে তাতে সমস্যা কি, তাতে ক্ষতি কি হচ্ছে? এটা সবচেয়ে বড় একটা সমস্যা হচ্ছে খাদ্য শৃঙ্খল ভেঙে যায়। প্রত্যেকটা পশু পাখি কিন্তু একে অন্যের উপর নির্ভরশীল এই খাদ্য শৃঙ্খল আবদ্ধ। দিন শেষে আমরাও কিন্তু এই খাদ্য শৃঙ্খলে আছি। যখন আমরা এই পশু পাখিকে হারিয়ে ফেলছি, তখন আমরা কিন্তু নিজেদেরকেও ক্ষতিগ্রস্ত করছি। আমরা পাখিদের কথা বলি, আপু যখন বলছিল কাকের কথা, আগে কিন্তু আমি যেহেতু শহরে থাকি, শহরে কিন্তু আমাদের ঘুম ভাঙে মোরকের ডাকে না, কাকের শব্দে। কিন্তু আজ জানি না কত দিন হয়ে গেছে, আমি হয়তো আমার বাসার পাশে একটা কাককেও দেখিনি। আমার আগে মনে আছে, আগে আমার বাসার ছাদে গেলে কাক আর কাক থাকতো, আমি মাঝে মধ্যে কাককে খাবারও দিতাম। কিন্তু আজ আমি একটা কাককেও দেখি না। চড়ুই পাখিও কমে গেছে। এই যে কাক কমে যাওয়ার একটা প্রধান কারণ কি হতে পারে? আমরা যে প্রতিনিয়ত প্লাস্টিক ফেলে, এই যে ঢাকা শহরে বা বাংলাদেশের প্রত্যেকটা উপশহর শহরে যে নতুন নতুন ফাস্টফুডের শপ তৈরি হচ্ছে, প্রত্যেকটা ফাস্টফুডের শপে কিন্তু সার্ভ করা হয় প্লাস্টিকের প্লেট, প্লাস্টিকের গ্লাসে। প্রত্যেকটা জায়গায় ক্যাফে হয়েছে, প্রত্যেকটা জায়গায় কফি শপ হয়েছে, চায়ের দোকান হয়েছে, এবং প্রত্যেক জায়গায় তারা প্লাস্টিকের জিনিসপত্র সেল করছে। যখন মানুষ প্লাস্টিক খাবে তাকে তারা ফালায় দেয়, এবং তারা এটা কখনো কোনো ডাস্টবিনে ফালায় না। কারণ আমাদের দেশে জায়গায় জায়গায় যেটা ডাস্টবিন রাখতে হবে, এই আরবান প্ল্যানিংটাও নেই। যেটা আমার আরেকজন বন্ধু কোনো বলছিল যে আমাদের দেশে আরবান প্ল্যানিং কত বড় সমস্যা। এই যে এটার কারণে ওই কাকগুলো যখন ওইখান থেকে খাবার খায়, তাদের শরীরের ভিতরে কিন্তু মাইক্রোপ্লাস্টিক ধরতেছে, যেটার কারণে তাদের প্রজনন কমে যাচ্ছে এবং তাদেরকে আমরা হারিয়ে ফেলছি। তো দেখা যাচ্ছে যে শুধু এটা বনে না, আমাদের শহরে আমাদের যে কিছু পশু পাখি আছে, আমরা তাদেরকেও হারিয়ে ফেলেছি। বনে তো আমরা হারাচ্ছি, বরং আমরা আজ এটা শহরেও হারিয়ে ফেলেছি। এটার কারণে দেখুন, যখন আজ কাকের সংখ্যা কমে যাচ্ছে, কি হচ্ছে? আমাদের রাস্তায় আরো যে ময়লা পোড়া পড়ে আছে, এগুলোকে এখন কেউ আর খনন করছে না, যেটা কারণে আমাদেরই ক্ষতিগ্রস্ত হতে পারছে। পরিশেষে যদি চলে যায় সুন্দরবন যদি প্রাণী শূন্য হয়, তাহলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধের ক্ষমতা হারাবে বাংলাদেশ, এবং আমরা জানি তা বাংলাদেশের জন্য কি ভয়াবহ পরিণতি ডেকে আনবে।
অবশেষে যদি আমরা বলি এই অবস্থায় আমরা কি করতে পারি, সবচেয়ে বড় একটা বিষয় হলো আগে আমাদের নিজেদের জায়গা থেকে সচেতন হতে হবে। আমরা এখনো অনেক মানুষকে জানি যারা হয়তো মনে করে যে পশু পাখি দিয়ে কি হবে, পশু পাখি তো এমনি আল্লাহর সৃষ্টি, তাদের তো কোনো কাজ নেই। এই ভুল ধারণা মানুষের মধ্যে ভাঙতে হবে গ্রাউন্ড লেভেল থেকে। শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষার্থীদের মধ্যে এটা চললে হবে না, প্রত্যন্ত অঞ্চলে মানুষদেরকে বুঝাতে হবে যে পশু পাখি কেন জরুরি আমাদের বনসেবার জন্য। কারণ যারা স্কুল কলেজ হয়তো অধ্যয়নরত করেনি, তারা তো এটা নিয়ে জানবে না, আমাদের তাদের কাছে যেতে হবে। এই মানুষকে বুঝানো, এই সামাজিক অ্যাওয়ারনেসটা সবচেয়ে বেশি প্রয়োজন। দ্বিতীয়ত হলো অথরিটির কাছ থেকে এটা আসা। এই যে যখন আমরা যে বলছি চোরা শিকারের বিষয়টা, সরকারকে এটা নিয়ে আরো কঠিন থেকে কঠিন পদত্যাগ করতে হবে, তাহলেই আমরা এটা করতে পারি। আমরা যদি চোরা শিকারের দ্রাত্বকে বন্ধ না করতে পারি, তাহলে কখনোই আমরা আমাদের বন পশু পাখিকে বাঁচাতে পারবো না। তখন এই বন পশু পাখিকে আমাদের পরবর্তী প্রজন্ম শুধুমাত্র তাদের পাঠ্য পুস্তকে দেখবে, কোনোদিন তারা তাদেরকে দেখতে পারবে না। সবচেয়ে বড় কথা, আজ আমরা দেখতে পাচ্ছি একটা সিন্ডিকেট তৈরি হয়ে গেছে, চিড়িয়াখানা কেন্দ্রিক একটা সিন্ডিকেট তৈরি হয়ে গিয়েছে, যেখানে আমরা বন পশু পাখিকে তাদের প্রাকৃতিক আবাসস্থলে না রেখে একটা খাঁচায় বন্দি করে রেখেছি এবং বলেছি আমরা তাদেরকে সংরক্ষণ করছি। এবং আমরা বেশ ভালো করেই জানি আমরা কিভাবে তাদের সংরক্ষণ করছি। আমরা যদি মিরপুর জুতে যাই, বারাসতের সবচেয়ে বড় জু, আমরা দেখবো এখানে তাদের অনেক সময় তারা না খেয়ে থাকে, তাদের শরীর লুগ্নবিগ্ন হয়ে গেছে, তাদের কোনো যত্ন আদি কিচ্ছু নেই, মনে হয় কি তারা পচে পচে মরছে। এটা হলো জু কেন্দ্রিক একটা ব্যবসা। আমি নিজে তাই কখনো পার্সোনালি একবার জু যাওয়ার পর আমি আর কোনোদিন জু জানি, কারণ আমার মনে আমি যদি জুতে যাই আর জুতে যখন আমি টাকা দিয়ে ঢুকছি, আমি কিন্তু ইনডিরেক্টলি এই মাফিয়া, এই ক্যাপিটালিস্টিক একটা অর্গানাইজেশনকে আমি সাপোর্ট করছি, যেটা জু কেন্দ্রিক একটা ইয়াদ ধরে দিয়েছে। এটার কারণে জু থেকে সরে এসে আমাদের স্যাংচুয়ারি করতে হবে, যেটা গাজীপুরে অলরেডি হয়েছে, যেখানে পশু পাখিরা নিজেদের বাসস্থানে তারা প্রকৃতভাবে বড় হতে পারবে, তাদেরকে কোনো খাঁচায় বন্দি করে থাকতে পারে এবং আমরাও তাদেরকে দেখতে পারবো। এটার কারণে আমি মনে হয় সে শুধু একটা অ্যাওয়ারনেস দিয়ে কিংবা সরকার কঠিন দিয়ে হবে না, প্রত্যেকটা স্ট্র্যাটেজিক লেভেল অফ এফোর্টও দিতে হবে। এটা একটা হয়ে যেতে পারে এই জু কেন্দ্রিক ব্যবসা বন্ধ করে বরং স্যাংচুয়ারি তৈরি করা, যেখানে প্রাণীগুলো নিঃশ্বাসে বাঁচতে পারবে। সো উপসংহারে আমি এটাই বলতে চাই, এই বন পশু পাখি রক্ষা করা আমাদের সকলের নৈতিক ও মৌলিক দায়িত্ব। এই দায়িত্ব থেকে সরে আসা মানে আমরা নিজেদেরকে যেমন ক্ষতিগ্রস্ত করছি, আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছি। তাই আজ আমি বলতে চাই, আমরা কি পারবো নিজেদেরকে এভাবে তৈরি করতে যাতে আমরা আমাদের বন প্রাণীকুলকে বাঁচাতে পারি, এবং যারা এই সিন্ডিকেট তৈরি করছে, যারা চোরা শিকার করছে, যারা জু কেন্দ্রিক একটা ব্যবসা গড়ে তুলছে, যারা সার্কাস তৈরি করছে, তা আমরা কি তাদেরকে বন্ধ করতে পারবো? যারা বিভিন্ন হর্স রাইডিং কিংবা ঘোড়া, মানে এই যে ঘোড়ার উপর চালানো দিয়ে বিভিন্ন যে ব্যবসা হচ্ছে, যেটা আমরা ফার্ম গেটে সংসদ ভবনের পাশে দেখতে পারি, আমরা কি এগুলো বন্ধ করতে পারবো? এগুলো হচ্ছে আমাদের নৈতিক প্রশ্ন। শুধু একটা বন জঙ্গল নিয়ে পড়ে থাকলে হবে না, বন জঙ্গল অবশ্যই অনেক ইম্পর্টেন্ট, আমাদের প্রাইমারি ফোকাস হতে হবে, কিন্তু ওই ফোকাস থেকে আমাদের শহর কেন্দ্রিকও আসতে হবে, একটা ফুল বায়োডাইভার্সিটি হবে। আজকে আমাদের মেন আলোচ্য বিষয় ছিল বায়োডাইভার্সিটি। আর বায়োডাইভার্সিটি শুধুমাত্র বন জঙ্গল নিয়ে কেন্দ্রিক না, এটা পুরো আরবান, এটা পুরো সব জায়গায় নিয়ে কেন্দ্রিক। আর আজ আমার আলোচ্যের পার্টটাই ছিল কি আমাদের সুন্দরবনকে যেমন রক্ষা করতে হবে, আমাদের ঢাকা শহরে যে সিন্ডিকেট গুলো তৈরি হয়েছে ঘোড়া কেন্দ্রিক হর্স রাইডিং ট্রেনিং গুলো নিয়ে কিংবা জুনে, আমাদের সেগুলোর উপরও নজরদারি করতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার বক্তব্যটি শোনার জন্য। অনেক ধন্যবাদ প্রীতম। অনেকগুলো কথা বলেছেন। আসলে প্রত্যেকটা প্রাণী আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রাণীরই আসলে কোনো না কোনো দায়িত্ব আছে, যেটা আমরা পরিবেশ জনস্বাস্থ্য রক্ষায় তারা তাদের ভূমিকাগুলো পালন করে। কিন্তু যখনই আমরা তাদের বাসস্থান বা খাদ্য ধ্বংস করি বা কি বলে অতিরিক্ত শাসনের জায়গাতে নিয়ে আসতে চাই, তখনই কিন্তু এগুলো ধ্বংস হয়ে যায়, তখনই আমাদের যে বায়োডাইভার্সিটি সেটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। অনেক ধন্যবাদ আমাদের শিক্ষার্থীদেরকে তাদের মতামত তুলে ধরার জন্য। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন স্যারকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই সেশনে।
আহ, আমি একটু আবার সকলের জ্ঞাতার্থে মনে করিয়ে দিতে চাই আমাদের আজকের যে বায়োডাইভার্সিটি নিয়ে আয়োজিত আজকের এই আয়োজনে সম্মিলিতভাবে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, প্ল্যাটফর্ম ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ পিএসডিআই ফাউন্ডেশন এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্ট। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত হয়েছেন স্টেট ইউনিভার্সিটি বাংলাদেশের স্কুল অফ হেলথ সায়েন্স ও পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন পিএসডিআই ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সাদিয়া পারভিন। এবং আমাদের আজকের এই আয়োজনে যে তরুণ প্রজন্ম হিসেবে আমাদের সাথে যুক্ত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওমর ফারুক শেখ তানিম, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সের শিক্ষার্থী শাগুফতা আরিরা প্রজ্ঞা, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সৌমিত দত্ত, এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহরিয়ার ইসলাম প্রীতম। এবং আমাদের এই পুরো সেশনটিতে সভাপতির দায়িত্ব পালন করছেন ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি। এবং আমাদের এই আজকের অনুষ্ঠানটি ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পেজ থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তো সকলকে আহ্বান জানাচ্ছি তাদের কমেন্ট এবং মতামত আমাদের কমেন্টসে রাখার জন্য। এতক্ষণ আমাদের শিক্ষার্থীরা তাদের মতামতগুলো প্রকাশ করলেন, তাদের যে কনসার্নের জায়গাগুলো সেই জায়গাগুলো তো তুলে ধরেছেন। তো এই পর্যায়ে আমরা আমাদের পরিবেশ দিয়ে যারা কাজ করছেন পরিবেশবাদী সংগঠনগুলো, আমরা তাদের কিছু আলোচনা শুনবো। আমাদের যে ইউনিভার্সিটি রয়েছে পাবলিক হেলথ বিভাগগুলো যারা রয়েছে, পাবলিক হেলথ একটা বড় একটা বিষয় যেটা পরিবেশ জনস্বাস্থ্য প্রত্যেকটা স্টেপে অর্থাৎ প্রত্যেকটা ধাপে কিন্তু স্বাস্থ্যকর জীবন আচরণের কথা বলে। আমরা শুনবো স্যারের কথা, তারপর আমরা যাব আমাদের সভাপতির কাছে। তো এই পর্যায়ে আমি ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী যে অতিথি রয়েছেন প্ল্যাটফর্ম ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ পিএসডিআই ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য সাদিয়া পারভিন। সাদিয়া পারভিন আপু দীর্ঘদিন যাবৎ কাজ করছেন এই জনস্বাস্থ্য এবং পরিবেশ উন্নয়নে, এবং রিসেন্টলি উনি পিএসডিআই ফাউন্ডেশনের সাথে শুরু করেছেন। তো এই পর্যায়ে আমি আপুর কথা শুনতে চাই। আপু। ধন্যবাদ সঞ্জিতা আপা। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আমার ভিডিও কি দেখা যাচ্ছে? জি, দেখা যাচ্ছে আপু। ধন্যবাদ আজকে এই অনুষ্ঠানে আমাদেরকে আপনাদের পার্টনার হিসেবে যুক্ত করার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ এবং আমাদের সভাপতি ম্যাডামকে অনেক ধন্যবাদ। ছোট একটা কাহিনী দিয়ে শুরু করি আমার বক্তব্যটা। সেটা হচ্ছে যে আমি কাজের সুবাদে কক্সবাজার থাকি, ঢাকা কক্সবাজার আসা যাওয়া করি। আমার বাসাটা দোতলায়। তা আমার বাসার পাশে একটা বিশাল কদম ফুলের গাছ ছিল। সেটা এই বর্ষার সিজনে দুবার করে ফুল ফুটতো, এটাতে বেশ আমি জানলা দিয়ে কদম ফুল ধরতে পারতাম। তা এটা হচ্ছে আমার বাসার পশ্চিম সাইডে। কোন এক অজানা কারণে আমার বাসার পূর্ব সাইডে যে বাড়িওয়ালা তিনি সে গাছটা কেটে দিলেন। এটা এখনো আমার কাছে মানে কি বলে বিশাল একটা প্রশ্ন যে এক সাইডে বাড়িওয়ালা এসে আরেক সাইডে গাছ কেন কেটে দিলেন। মানে একটা বিশাল গাছ। কারণ এই গাছটার কথা বলছি এই কারণে যে কক্সবাজারকে আমরা জানি যে একটা ক্লাইমেট ডিজাস্টার প্রন এলাকা হিসেবে আমরা জানি। তো রিসেন্ট গত 2022-এ যখন একটা বিশাল একটা ঝড় হয়, সেই ঝড়ে আমি দেখলাম যে সমুদ্র পাড়ের ঝড় এক মানুষকে কি করতে পারে। গাছটা যদি না থাকতো সেদিন হয়তো মনে হলো যে আমার দোতলার জানালা ভেদ করে ঝড়টা আমার ঘরের ভিতরে ঢুকে যাবে, এরকম একটা পরিস্থিতি ছিল। হ্যাঁ, তখন বুঝলাম যে গাছের কি প্রয়োজন আমাদের জীবনে। তো এত বড় একটা গাছ পুরাটা মানে পুরা দোতলাটা জুড়ে ঘিরে রাখতো গাছটা। হ্যাঁ, ছায়া দিয়ে রাখতো। এবং প্রচন্ড গত 3 বছর যাবত প্রচন্ড হিটের মধ্যে পড়ি যখন পশ্চিমের জানলা দিয়ে রোদ আসে। তো এটা মানে গাছটা আমি খুব মিস করি, কদম ফুলের গাছটাকে। এটা একটা মানে পরিবেশ এর উপরে যে একটা প্রভাব আমরা নিজেরাই তৈরি করছি, সেটা একটা বড় উদাহরণ আমি প্রতিদিন ফিল করি আর কি। হ্যাঁ, তো এটা সে অনাকাঙ্ক্ষিত। আমি এখনো বুঝলাম না যে গাছটা কেন কাটলো। যাই হোক, এত সুন্দর একটা গাছ।
তো যাই হোক, আমরা হয়তো ছাত্রছাত্রীদের কথা শুনলাম, অনেক সুন্দর সুন্দর বক্তব্য তারা রেখেছেন, তারা এত ইয়াং বয়সে পরিবেশ নিয়ে এত ভাবেন, এটাও একটা বিষয়। তা আমাদের কিছু কিছু ডাটা শেয়ার করি, এটা আপনারা সার্চ দিলেও পাবেন। যেমন আমাদের এটা আমরা সবাই জানি যে আমাদের মানে আমাদের যে রোগ নিরাময়ের যত ঔষধ আছে, সেই ঔষধের 50% আসে হচ্ছে আমাদের বনজ উদ্ভিদ থেকে, বিভিন্ন লতা গুল্ম থেকে, বড় গাছ থেকে 50% ঔষধ আসে। এবং সাপের যে বিষ, সেই বিষটা থেকে কিন্তু প্রচুর দামি ওষুধ তৈরি হয়। খুব সম্ভবত আই এম নট শিওর, খুব সম্ভবত ক্যান্সার প্রতিরোধক তৈরি হয় সাপের বিষ থেকে। হ্যাঁ, তো মানে বায়োডাইভার্সিটি রক্ষার যে কতটা জরুরি এটা আমরা বুঝতে পারছি। আবার যেমন ধরেন যে বনভূমি আমাদের যে খাদ্য ভান্ডার, আমরা যেখান থেকে বাঁচি সেই খাদ্য ভান্ডারের তো আমরা আমরা তো এখনো দুঃখিত, আমরা তো এখনো কেমিক্যাল খাবারের উপরে ডিপেন্ড না, আমরা এখন ন্যাচারাল ফুডের উপরে ডিপেন্ড। তো আমাদের 100% ফুড আসেই আমাদের নেচার থেকে। তা আমরা যখন কৃষি জমিকে আমাদের আবাসিক ভবন বানাচ্ছি, তখন বোঝাই যায় যে প্রতিদিন কি পরিমাণ কৃষি জমি আমরা হারাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে, এটা আমার ভিজিটের লার্নিং। যেমন আমি অনেকদিন আগে একটা গ্রামে গেছিলাম, সেখানে এক শিক্ষক আমাকে বললেন যে আবার আগে যত আপনারা কই মাছ, মাগুর মাছ, এরকম বিলের মাছ বা এরকম কাদা পানির মাছ খেতেন, এখন তো সেগুলো বাজারে পাওয়া যায় না, যা পাওয়া যায় সেগুলো চাষের। তা বললাম যে জি ভাই, আসলে তো ঘটনা হচ্ছে যে এত বেশি কীটনাশক ব্যবহার করা হয় যে প্রতিটা ধানি জমি বা যখন জমি ফেলে রাখা, আমরা তো জানি জমি একবার চাষ করা হয় আরেকটা সিজনে ফেলে রাখে, সেই সিজনে পানিটা নিয়ে আসে, কিছু পলি জমা হয়, তারপরে সেখান থেকে মানে কিছুদিন পরে আবার পানিটা শুকিয়ে গেলে সেখানে নতুন করে চাষ করা হয়, এটাই চাষের পদ্ধতি। তো সেই সময় কিন্তু ওইখানে মাছ হয়, মাছগুলো কিন্তু কেউ বাড়ি থেকে এসে ঢেলে দিয়ে যায় না, মাছগুলো ওই জমিতে জন্মায়। মানে হচ্ছে মাছের যে অণুজীবটা আছে, সেই অণুজীবটা সেই পানিতে সেই মাটিতে থেকে যায়। যখন ওই বৃষ্টি বর্ষার পানিটা জমা হয়, তখন সেই মাছগুলো আবার বড় হয়, অণুজীবটাই মাছ আকারে বড় হয়। তো সেখান থেকে আমরা কই, মাগুর, এরকম সুস্বাদু মাছগুলো পেয়ে থাকি। তো তিনি বললেন যে এত বেশি কীটনাশক ব্যবহার করা হয় যে এই অণুজীব গুলোকে পর্যন্ত মেরে ফেলে, যার জন্য এখন আমরা সেই শীতকালে সেই মজার মাছগুলো কিন্তু পাই না, যা পাই সেগুলো সবই চাষের। হ্যাঁ, তো এই হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটিতে আমরা কি লস করছি সেইগুলোর মানে সরাসরি দেখার রেজাল্ট। আরো অনেক রেজাল্ট আছে, যেমন আপনারা হয়তো দেখবেন এখনকার ছোট শিশুদের, আগে যেমন আমরা আশা করি, যেমন আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্টের থিওরি অনুযায়ী বাচ্চার ডেভেলপমেন্টের আছে যে 6 মাস পরে সে একটা দুটো শব্দ বলতে পারবে, 1 বছর বয়সে এরা কয়টা শব্দ বলতে পারবে, এরকম যেটা বেঞ্চমার্ক আছে। তো এখনকার বাচ্চারা দেখা যায় 2.5 বছর 3 বছর হয়ে যায়, বাচ্চারা কিন্তু কথা বলে না সহজে। এটা হচ্ছে আমাদের আশেপাশে যত দূষণ আছে, পরিবেশ দূষণ, শব্দ, সাউন্ড পলিউশন হয়, সেই সাউন্ড পলিউশনের একটা বড় প্রভাব কিন্তু বাচ্চার ব্রেইনে পড়ে। পাশাপাশি এই যে আমাদের মোবাইলের রেডিয়েশন, সেই মোবাইল রেডিয়েশনটা কিন্তু সরাসরি ওদের ব্রেনে আঘাত করে, আমরা বড় মানুষ বুঝতে পারি না, কিন্তু আঘাতটা ব্রেনে হয়। এবং আপনারা খেয়াল করে দেখবেন, শহরে যত পাখি আছে এবং গ্রামে খোলা আকাশে যেসব পাখিরা উড়ে, যদিও এখন পাখিরা আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে অনেক প্রজাতি, সেই পাখির গড়নে, মাথার গড়নে একটু ডিফারেন্ট আছে। কারণ শহরের পাখিগুলো এত বেশি মোবাইল রেডিয়েশনের মধ্যে থাকে যে তারা তাদের অ্যাডাপশনের জন্য, বেঁচে থাকার জন্য অ্যাডাপশন পলিসি হিসেবে তাদের ব্রেনের সাইজটা একটু বড় হয়ে যায়। গ্রামের পাখিদের ব্রেনের সাইজটা কিন্তু সেরকম না, একটু গড়নের তফাৎ খেয়াল করলে বোঝা যায়। হ্যাঁ, এই হচ্ছে আমাদের বায়োডাইভার্সিটির মানে আমাদের বাংলাদেশের যে অবস্থা, বহির্বিশ্বে একই অবস্থা। এখন বলি, আমরা যে বলতে বিশ্বের বৈশ্বিক তাপমাত্রা দিন দিন বাড়ছে, কলকারখানা অবশ্যই এর জন্য একটা বিশাল দায়ী, উন্নত দেশগুলো এর জন্য বিশাল দায়ী। আবার এমন হয় যে চাহিদা যোগানের মতো আর কি, অর্থনীতির ভাষায় যে চাহিদা যোগান, চাহিদা বেশি হলে যোগানের মাত্রা বেড়ে যায়, আবার যোগান যখন বেশি তখন মানুষের চাহিদারও একটা ইয়ে আসে, ডাইভার্সিটি আসে, আমাদের চাহিদা বাড়তে থাকে এবং ভিন্ন রূপে বাড়তে থাকে। তো দেখা যায় যে আমরা যে প্রতি বছর দেখা যায় এই বছর তাপমাত্রা বাড়ছে, তো আগামী বছর অনেক পরিবার প্ল্যান করছে এই বছরটা এসিটা কিনতে পারলাম না, সামনের বছর আমাদের বাসার জন্য একটা এসি কিনে ফেলবো।
তা এই এসিটা হচ্ছে আমাদের বৈশ্বিক তাপমাত্রায় যে গ্রিন হাউস গ্যাস, সেই গ্রিন হাউস গ্যাসের 4% সরাসরি এসি থেকে যুক্ত হয়। হ্যাঁ, এখন প্রতি বছর হিট বাড়বে এবং আমরা পরের বছরের জন্য এসি কিনবো, আবার পরের বছর এরকম 10টা 5টা বা 1000 এসি হয়তো বা সংখ্যা বাড়লো, এবং সেই বছর কিন্তু আরেকটু যখন আমরা গ্রিন হাউস গ্যাস যুক্ত করলাম তখন সেই বছর আবার গ্রিন হাউস গ্যাসে যুক্ত হয়ে আবার বৈশ্বিক তাপমাত্রা বাড়লো। এটা তো সাইকেলের মতো বাড়তে থাকে। এটা হচ্ছে আমাদের সিচুয়েশন। এখন বিষয় হচ্ছে যে আবার দেখেন যে আমাদের ঢাকা শহরটা যদি আমি ধরি, ঢাকা শহরের সীমানাটা কতটুকু? 2000 এর আগে ঢাকা শহরের অবস্থা ছিল খুব ছোট। খুব ছোট বলবো এই কারণে যে এখন যে আকৃতি ঢাকার, টোটাল ঢাকার, সেই ঢাকার চেয়ে অনেক ছোট ছিল উত্তরার দিকের, বা এখন যে পূর্বাঞ্চলে আমরা অনেকে ফ্ল্যাট কিনছে, জায়গা কিনছে, দেখছি নতুন সিটি, সেগুলো আসলে ল্যান্ড ছিল না, সেগুলো ছিল পানি। ঢাকার চারপাশে ঘেরাও করা অনেকগুলো লেক ছিল, যে গুলশান লেক, বাড়িধারা লেক এর ভিতর ছিল, সেগুলো একটা সাথে একটা কানেক্টেড, ইন্টারনালি কানেক্টেড। তো এই লেক গুলো ভরাট করে করে কিন্তু এখন উত্তরা হচ্ছে, ডিএচএস হচ্ছে। তো আমরা নিজেরাই আমাদের ক্ষতি করছি। আমাদের ইন্টারনাল, আমরা যে জলাবদ্ধতার দায়ভার বলছি, কে দায়ভার করবে, বহন করবে? ইন্টারনাল যে ওয়াটার ফ্লো যেটা হয় মাটির নিচে দিয়ে, সেই মাটির ওয়াটার ফ্লোটা কিন্তু আমরা বন্ধ করে দিচ্ছি। এই যে কারণে কিন্তু ঢাকায় জলাবদ্ধতা হচ্ছে। কারণ এত বড় বড় বন্যায় ঢাকায় কিন্তু খুব বেশি পানি জমা থাকতো না। এরকম কিছু ফ্যাক্টর আছে, আমরা নিজেরাই নিজেদেরকে আসলে দিনে দিনে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছি। তা এখন আমরা কিভাবে আসলে কি করা যায়? এখন যদি আমরা বলি এটা সলিউশন কোথা থেকে শুরু করব, ব্যাপারটা সেরকম যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেবো কোথা, মানে আসলে প্রায়োরিটি কোনটা আগে রাখবো? হ্যাঁ, হতে পারে, হ্যাঁ আমি বনভূমি বাড়ানোর জন্য পরামর্শ দিতে পারছি, কিন্তু যখন আমরা দেখি যে আমার দুই কলিগ আলোচনা করছে তাদের দাদা বাড়ির সম্পত্তি, তাদের তার বাবা আর চাচার মধ্যে ভাগাভাগি হচ্ছে, তো সম্পত্তির যে সীমানাটা, সেই সীমানার মাঝখানে একটা গাছ পড়লো, বিশাল একটা আম গাছ, তাদের ছোটবেলার সেই পুরনো স্মৃতি, কিন্তু এখন সম্পত্তি তো ভাগ করতে হবে। তো সহজ সলিউশন গাছটা কেটে ফেলো। হ্যাঁ, তা এখন বনভূমি, বাংলাদেশের বর্তমান বনভূমির পরিমাণ 11%। যদিও বন বিভাগ টেনে টুনে এটাকে 17% করছে। হ্যাঁ, মানে কোস্টাল এরিয়ার বনভূমি যেগুলো অস্থায়ী, দেখা যায় এগুলা ঠিক দিয়ে না। আবার ওই যে চাষাবাদের বনভূমি, চাষাবাদ আই মিন যেগুলো কর্পোরেট গার্ডেন, যারা বড় আম চাষ করছে বা ব্রিটিশ আমেরিকান টোবাকো, তামাক চাষ করছে, সব মিলে তারা বনভূমি ধরছে। তো এইগুলো যদি আমরা না, এগুলো আসলে বনভূমি নয়, এগুলো একটা ক্ষতির কারণ। হ্যাঁ, এখন এই বনভূমি যদি আমি সম্পত্তি ভাগ করতে যাই, গাছ কাটতে হয় আমাকে, তাহলে আমার বনভূমি এমনি কমে যাবে আস্তে আস্তে। তাহলে সলিউশন তো আমরাই বের করতে পারি। ঠিক আছে বাবা, গাছটা রেখেই আমি ভাগ করি না, আম গাছের আম তো সবাই মিলেই খেতে পারি আমরা, ঠিক না? এটা সহজ সলিউশন না করে আমরা গাছটা কেটে, তারা গাছটা কেটে তারা মানে বনভূমিটা, জমিটাকে ভাগ করলো। এখন আমাদের নিজস্ব কিছু হ্যাবিট আসলে চেঞ্জ করা প্রয়োজন। হ্যাঁ, প্রতিদিন যে ফোটায় ফোটায়, যার বাড়িতে দেখবেন, অনেক বাড়িতেই আছে, একটা কল বা দুইটা কল নষ্ট থাকে, 1 ফোঁটা 2 ফোঁটা করে পানি সারাদিন পড়তে থাকে। তো একটা ভালো কলের ট্যাপের দাম হচ্ছে হয়তো 1000-1200 টাকা। তো এই 1000-1200 টাকা আমাদের কাছে অনেক বড় ব্যাপার। হ্যাঁ, পকেটে টাকা হলে বিষয়টা ঠিক করবো, কিন্তু এই পানি যে ওয়েস্ট হচ্ছে, প্রতি বেলা লিটার লিটার পানি ওয়েস্ট হচ্ছে, আমরা কিন্তু সেটা দেখছি না। এবং এইটা কিন্তু অনেক পরিমাণ। আমরা যে বলি আমরা পানির খরচ ওয়েস্ট কমাবো, কিন্তু আমরা যে মানে আমরা মাছ ধুতে গেলে, মাংস ধুতে গেলে একটু বেশি পানি ব্যবহার করি, আমরা বলি এটা কম পানি ব্যবহার করা উচিত, কিন্তু এই যে ট্যাপ ট্যাপ করে পানি পড়ছে যেটা, সেই পানির পরিমাণটা কিন্তু ওই মাছ ধোয়ার পানির চেয়ে অনেক বেশি, এটা রেগুলার পড়ে। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে যে এই জিনিসগুলো আমরা যদি নিজস্ব অভ্যাস চেঞ্জ না করি, শুধুমাত্র গভর্নমেন্টের উপর দায়ভার দিলে কিন্তু আসলে চেঞ্জ আসবে না। হ্যাঁ, আমি থাকবো 12 তলায়, তো 12 তলায় আই মিন 120 থেকে 130 ফুট উঁচুতে আমি যখন এসি লাগাই, তো এসিটা আমি সরাসরি 130 ফুট উঁচুতে যেই কিন্তু কার্বন গ্রিন হাউস গ্যাসটার সাথে গ্যাস যুক্ত করে দিচ্ছি, আর একটু অ্যাডভান্স করে দিচ্ছি আর কি গ্রিন হাউস গ্যাসটাকে, ঠিক না?
তা এখন আমার এই অভ্যাসগুলো যদি আমি চেঞ্জ না করি আসলে সেটা সম্ভব না। আমরা বাড়ি করছি, মনে করেন যে চারিপাশ একদম যতটুকু জায়গা কিনে তার পুরাটাকে দেয়াল দিয়ে ঘিরে বাড়ি করছি, ওখানে 1 ফিট বাই 1 ফিট জায়গা নাই একটা গাছ লাগানোর। আসলে যদি সেটা না থাকে তাহলে বনায়ন কে করবে? প্রতিজন তো এটা, আপনি তো ডিএচএস এ যান, ডিএচএস দেখবেন যে পরিমাণ বিল্ডিং, আমি তো দেখলাম এটা আসলে ওই আমার এলাকায় আমি সাধনপুর এলাকা থেকে আমার কাছে যে বাসার কাছে রেলওয়ে কলোনি, তার চেয়ে তো ঘনবসতি ডিএচএস। হ্যাঁ, এটা প্রেস্টিজিয়াস ইস্যু, এরকম একটা ঘনবসতি এলাকায় আমরা থাকি, আমাদের আত্মীয় স্বজনরা থাকে। হ্যাঁ, মানে এত বড় হলো জায়গা, তো সেখানে ছাদ বাগান কতটা চাহিদা পূরণ করবে? যদিও ছাদ বাগান আছে বলে একটু গ্রিন দেখা যায়, হ্যাঁ একটু আমাদের একটু দম নেওয়ার মতো জায়গা পাওয়া যায়। এবার যেই হারে মানে ঢাকা শহরে মানুষ বাড়ছে, আসলে আমি তো মানুষের মাইগ্রেশনের রাইটসটাকেও আবার ইগনোর করতে পারি না। এটা তাদের রাইটস, উন্নত জীবন যাপন তারা করবেই। এখন এই রাইটসটাকে যদি রাখতে পারি, আমরা রাখতে চাই, আমরা আবার আমাদের সচেতনতাও দরকার, ব্যক্তি পর্যায়ে দরকার, সরকার পর্যায়ে প্রয়োজন। ব্যক্তি পর্যায়ে যেমন প্রয়োজন, এই ছোট ছোট ওয়েস্টেজ গুলো যদি আমরা বন্ধ করতে পারি, আমরা নিজেরাই যদি ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে ভাবি যে আসলে কি করা উচিত, কিভাবে আমার চলা উচিত, কিভাবে আমি পানি পড়া কমাতে পারবো, কিভাবে আমি ইলেকট্রিসিটি বাঁচাতে পারবো, তাহলে হয়তো বা আমাদের কিছুটা বায়োডাইভার্সিটি আরে রক্ষা করা যেতে পারে। হ্যাঁ, যেমন আমরা জানি যে ইলেকট্রিসিটি কোথা থেকে আসে, পানি বিদ্যুৎ থেকে আসে। আর পানি বিদ্যুৎ হলে যদি এখন আমার ইলেকট্রিসিটি ডিমান্ড বেড়ে যায়, তাহলে হয়তো বা দেখা যাবে এখন আমরা এই রূপপুর পারমাণবিকের বিরুদ্ধে করছি, কিন্তু কদিন পরে তো এই বিদ্যুৎ দিয়েও আমাদের চাহিদা পূরণ হবে না, ঠিক না? এখন গভর্নমেন্টের যদি প্রয়োজন হয়, গভর্নমেন্টের আসলে রেজুলেশন এবং সেটার রেজুলেশন যেটাই আছে সেটার যদি পূর্ণ ব্যবহার না হয়, প্রয়োগ না হয়, তাহলে আসলে সেটা কোনো মতে সম্ভব না। যেমন যদি আমরা বলি যে ব্রিটিশ আমেরিকান টোবাকো তো ব্যবসা করছে, হ্যাঁ সে তাকে কিছু বলছে না, বিকজ সে হচ্ছে গভর্নমেন্টের পলিসি 100% ইনশিওর করে তারপরে সে ব্যবসা করে। তাদের একমাত্র কোম্পানি যারা কোনো ট্যাক্স ডিউ রাখে না। তাহলে সে যে গ্রাম টোবাকো চাষ করছে, এখন এই বিরুদ্ধে গভর্নমেন্ট তো বলছে না কিছু। টোবাকো যখন উপর থেকে যখন হেলিকপ্টার ছবি তুলবে তখন সেটাকে সবুজই দেখা যাবে, তখন সেটাকে সে গ্রিন হিসেবেই ধরবে, বনায়ন হিসেবে ধরবে। এখন টোবাকো চাষে আমরা জানি যে একবার টোবাকো চাষ করলে সেই মাটির উর্বরতা কয়েক বছরের জন্য নষ্ট হয়ে যায়, সেখানে আর কোনো কিছু চাষ করা যায় না। আপনারা যদি কখনো ওই রামু নাখাংছড়ি, কক্সবাজারের রামু নাখাংছড়ি এলাকায় যান, তাহলে স্যার দেখতে পাবেন কি পরিমাণ টোবাকো চাষ হচ্ছে, গ্রাম টোবাকো চাষ হয়। হ্যাঁ, এখন এই জিনিসগুলো যদি আমরা বন্ধ করতে না পারি, আসলে আমাদের সাধারণ জনগণের পক্ষে এটা কতটা সহজ আমি জানি না, পরিবেশবিদরা বলতে পারবেন। তারপর যখন যদি পাহাড়ে যান, এখন যেমন আমের সিজন, পাহাড়ে গেলে দেখবেন বান্দরবন শহর থেকে নীলগিরি পর্যন্ত রাস্তাটাতে প্রতিটা পাহাড়ে হচ্ছে আমের বাগান। তো এটা তো আম তো আসলে ওই গাছে ওই মাটির জন্য আম গাছ নয়, মাটির জন্য যেটা ন্যাচারালি তৈরি করা, ন্যাচারালি জন্মায়, সেই গাছগুলোকে আমরা সব বিনাশ করে দিয়ে শুধুমাত্র আম চাষ করছি, তাহলে ওইখানকার ইকোসিস্টেমটা তো নষ্ট হয়ে যাচ্ছে। যদিও দেখা যাচ্ছে এটা বনজ এলাকা, যদিও দেখা যাচ্ছে এটা একদম সবুজ বনভূমি, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে তার তো আসলে ওখানকার যে সয়েলের যে কোয়ালিটি, সেই সয়েল কোয়ালিটিতে এত আম গাছ তো সম্ভব না, তা ওইখানকার স্পিসিস না ওরা। এখন এই এই যে আমাদের সিন্ডিকেট গুলো যদি আমরা ভাঙতে না পারি, পরিবেশের আসলে বায়োডাইভার্সিটিটা কিভাবে রক্ষা হবে, এটাও একটা মানে কন্ট্রোভার্সি ইস্যু, যে কিভাবে আমরা কোথা থেকে শুরু করবো বায়োডাইভার্সিটি নিয়ে কাজ করাটা। হ্যাঁ, নদীর সুপারিশ, আপনাদের সুপারিশ একটা আছে যে নদীর দখল মুক্ত করা। আসলে দখল মুক্ত করা এটা অনেকদিন ধরে বলছি, কিন্তু সেটা হচ্ছে না। দখল মুক্ত করার যে মানে এটা যে অল্টারনেটিভ কি হতে পারে, আমাদের সেরকম একটা সুপারিশ দেয়া দরকার। যেমন আমরা হয়তো অনেকে কেউ সরাসরি গিয়েছেন, অথবা স্যার ম্যাডাম গিয়েছেন, অথবা আমরা ছবিতেও দেখেছি, বিভিন্ন সিনেমায় দেখি লন্ডনের টেমস নদী কিভাবে সুন্দর রেলিং দিয়ে সেখানে জনগণের বসার ব্যবস্থা করা হয়েছে, সেখানে গ্রোসারি শপ করা হয়েছে, তাই সেখানে তারা জনগণ বিকেল বেলা একটা সময় কাটানো যেতে পারে। আমাদের নদীগুলোকে যদি আমরা সেরকম করার একটা প্রস্তাব দিই গভর্নমেন্টকে, এখন সেটাও তো গভর্নমেন্টের ইনকামের রাস্তা,
এটা দিয়েও তো গভর্নমেন্ট একটা মানে পরিবেশটা সুন্দর করতে পারে। এরকম বিকল্প যদি আমরা কিছু ভাবতে পারি, তাহলে হয়তোবা আমাদের বায়োডাইভার্সিটি, আমাদের পরিবেশ রক্ষায়, বায়োডাইভার্সিটি পুরাটা হয়তোবা সম্ভব না, কিন্তু পরিবেশ রক্ষায় আমরা কিছুটা হয়তো অবদান রাখতে পারবো। এটাই ছিল আর কি আমার বক্তব্য। তো সঞ্জিতা আপাকে অনেক ধন্যবাদ পিএইচডি এর পক্ষ থেকে আরেকবার, যে আমাদেরকে আপনাদের পার্টনার হিসেবে রাখার জন্য। আপাকেও ধন্যবাদ এবং স্যারকেও ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপু। অনেক ধন্যবাদ। আসলে আপু যথার্থই বলেছেন যে কোনো কাজ একা আসলে করা সম্ভব না। তো সম্মিলিত উদ্যোগেই একটা ভালো কাজ কিন্তু করা সম্ভব। তো আমরা ভবিষ্যতেও আশা করি এরকম কাজ করব। এ পর্যায়ে আপু যে কথাটা আসলে শেষে বলছিলেন যে আসলে আমাদের যে ব্যক্তি উদ্যোগের সাথে আসলে সরকারি উদ্যোগগুলোকে নিতে হবে। প্রথমে আমাদের কিছু পলিসি প্রয়োজন, সেই সাথে আমাদের যে ব্যক্তি আচরণগুলোকেও পরিবর্তন আনতে হবে। যেমন আমি একটা প্লাস্টিকের কাপে করে চা খেলাম, সেই চায়ের যে কাপটা আমি খেয়ে রাস্তায় ফেলে দিলাম, হয়তো আমি ডাস্টবিনে ফেলছি, কিন্তু সেই ডাস্টবিনের সেই প্লাস্টিকের কাপটা কোথায় যাচ্ছে আমরা আসলে কেউ জানি না। আসলে এই প্লাস্টিকটা কখনো দেখা যাচ্ছে মাটিতে যাচ্ছে বা কখনো পানিতে যাচ্ছে। পানিতে গিয়ে পানি দূষিত করছে, মাটিতে গিয়ে মাটির উর্বরতা নষ্ট করছে, এবং এই প্লাস্টিক পরিবেশে বেঁচে থাকছে প্রায় 700 বছর, যেখানে আমি বাঁচি হয়তো 70 থেকে 75 বছর, কিন্তু এই প্লাস্টিক বেঁচে থাকছে বছরের পর বছর। এটা আসলে আমাদের যে নতুন তরুণ প্রজন্ম, তাদের যদি পরিবর্তন, আমরা সহযোগিতা, তাদের পরিবর্তনের যে চিন্তা, সেটা আরো প্রভাবিত করবে আমাদের যে পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম, সেই জায়গাটাকে সিকিউর করতে। তো সেই জায়গা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্কুল অফ পাবলিক হেলথ সায়েন্স সায়েন্সের বিভাগীয় প্রধান প্রফেসর ডক্টর আনোয়ার স্যার। স্যার পাবলিক হেলথে দীর্ঘদিন যাবৎ আছেন, এবং তার হাতে প্রচুর শিক্ষার্থীরা পাবলিক হেলথ রিলেটেড যে শিক্ষা সেটা নিয়ে থাকেন। সো আমরা বলতে পারি যে স্যার একজন, মানে কি বলে, পাবলিক হেলথ এক্সপার্ট গড়ার একজন কারিগর। তো সেই জায়গাটা থেকে যেহেতু আমাদের পরিবেশ এবং জনস্বাস্থ্য দুইটাকেই ভালো রাখার যে জায়গাটা, যে দায়িত্বটা, সেটা কিন্তু অনেকাংশে বর্তায় যে পাবলিক হেলথ এক্সপার্ট হিসেবে আমাদের যে স্যাররা রয়েছেন স্যারের উপরে। তো এই পর্যায়ে আমি শুনবো স্যারের কথা। স্যার। ধন্যবাদ সঞ্জিদা, তোমার চমৎকার মডারেশনের জন্য। সবাইকে আসসালামু আলাইকুম। ডব্লিউবিবি ট্রাস্টকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা এরকম একটি অসাধারণ আয়োজনে এবং গুরুত্বপূর্ণ বিষয়ে এই আলোচনা সভার আয়োজন করবার জন্য। অন্য সহ আয়োজক ইএসডিআই ফাউন্ডেশনকেও ধন্যবাদ। আমার সহ আলোচক যারা আছেন তাদেরকে ধন্যবাদ, এবং প্রিয় শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যারা আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আপনারা মতামত দিয়েছেন, এবং প্রত্যেকেই একদম রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। আমি খুবই অভিভূত হয়েছি, আমি সমৃদ্ধ হয়েছি। আমি পাবলিক হেলথের একজন শিক্ষার্থী মনে করি সবসময় নিজেকে। তো আমরা আসলে প্রায় ভাবি যে পৃথিবীকে রক্ষা করছে প্রযুক্তি, অস্ত্র কিংবা উন্নত অর্থনীতি, কিন্তু বাস্তবতা হলো যে আমাদের এই প্রিয় পৃথিবীকে সবচেয়ে বেশি সুরক্ষা দিচ্ছে কিন্তু প্রকৃতির নিজস্ব ভারসাম্য, যেটাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি। এবং সেই ভারসাম্যের মূল শক্তি হচ্ছে এই আজকের আলোচনার বিষয়, জীববৈচিত্র্য।
জীববৈচিত্র্য মানে কিন্তু শুধু গাছপালা বা বন্যপ্রাণী নয়। এটা আমরা এতক্ষণ শুনেছি, আমরা এনজয় করেছি আসলে। এটি হলো পৃথিবীর সমস্ত প্রাণ, যেখানে উদ্ভিদ, অণুজীব এবং তাদের যে পারস্পরিক সম্পর্কের একটি বিস্ময়কর যে জাল, একটি একটি চক্র, এবং একটি বন, একটি নদী কিংবা একটি মৌমাছি, এমনকি একটি ক্ষুদ্র ব্যাকটেরিয়াও কিন্তু আমাদের এই পৃথিবীকে টিকিয়ে রাখবার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি তাহলে আমরা দেখব প্রকৃতি প্রতিদিন আমাদেরকে নীরবে রক্ষা করে যাচ্ছে। যেমন ধরুন বন আমাদের অক্সিজেন দিচ্ছে, জলবায়ু নিয়ন্ত্রণ করছে। ইভেন এই যে ক্ষুদ্র মৌমাছি এবং অন্যান্য পরাগবাহী প্রাণী যারা আছে, তারা কিন্তু আমাদের খাদ্য উৎপাদন নিশ্চিত করছে। আবার ধরেন নদী, জলাভূমি আমাদের পানি বিশুদ্ধ করতে সহযোগিতা করছে। সুতরাং বিভিন্নভাবে উদ্ভিদ এবং জীব থেকে কিন্তু আমরা উপকৃত হচ্ছি, এবং এই যে নানাবিধ জীবন রক্ষাকারী ঔষধ, সেটিও আমরা বিভিন্ন উদ্ভিদ এবং জীব থেকে পাচ্ছি। সুতরাং এই যে জীব বৈচিত্র্য আমরা যেটা দেখে মুগ্ধ হই, সেটি কিন্তু আসলে শুধু মুগ্ধ হওয়ার বিষয় নয়, এটি শুধু সৌন্দর্যের বিষয় নয়, এটি একটি আমাদের সমগ্র মানব জাতির অস্তিত্বের প্রশ্ন। কিন্তু দুঃখজনকভাবে আজকে আমাদের এই জীববৈচিত্র্য আমাদের হেয়ালির কারণে, আমাদের খামখেয়ালিপনার কারণে কিন্তু হুমকির মুখে। আমরা বন উজাড় করছি, নদীর পানি দূষিত করছি, নানাভাবে আমাদের অসংখ্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো এই জলবায়ু পরিবর্তন এবং মানুষের ওই যে অতি ভোগবাদী আচরণ, সেটি কিন্তু আমাদের প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে। সুতরাং আমরা যদি আমাদের প্রকৃতিকে এইভাবে আমাদের আমাদের এই সাময়িক আনন্দের জন্য নানাভাবে ক্ষতিগ্রস্ত করি, তাহলে কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎকেই আসলে ধ্বংস করছি। সুতরাং আমি মনে করি যে আমাদের এখনই সচেতন হবার সময়। আমাদের প্রত্যেকের ছোট ছোট উদ্যোগ কিন্তু অনেক বড় পরিবর্তন আনতে পারে। এই আজকের এই যে ছোট আয়োজন, কে জানে যে এর থেকেই হয়তো আমরা আরো বড় কিছু ফলাফল পেয়ে যেতে পারি। আমরা চলুন না আজকের সভা থেকেই, আজকে আলোচনা থেকেই নিজেরাই প্ল্যান করি যে বেশি বেশি গাছ লাগাবো, প্লাস্টিকের ব্যবহার কমিয়ে ফেলবো, যেটা না করলেই নয়। প্রাণী এবং পরিবেশ সংরক্ষণে সচেতন হব, এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রকৃতির প্রতি দায়িত্বশীল করে গড়ে তোলার জন্য নিজ ঘর থেকে চেষ্টা করব। আমি ডব্লিউবিবি ট্রাস্টকে অনুরোধ করব যে এইসব ছোট ছোট কাজগুলো চলুন আমরা শুরু করি, একসঙ্গে কাজ করি। আমরা সবাই মিলে এমন একটি পৃথিবী গড়ি যেখানে মানুষ এবং প্রকৃতি একসঙ্গে বাঁচবে, এবং যার যার সম্মান এবং ভারসাম্য নিয়ে। কারণ আমাদেরকে দিন শেষে মনে রাখতে হবে, আসলে কিন্তু প্রকৃতিকে রক্ষা করাই মানে হচ্ছে মানব জাতিকে রক্ষা করা। ধন্যবাদ সানজিদা সুযোগ দেওয়ার জন্য। আমি আসলে ট্রাভেল করছি, তো আমি গাড়িটা রাস্তায় থামিয়ে কথা বলবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ স্যার। আসলে মানে ডাব্লিউবি ট্রাস্ট এবং আমার প্রতি স্যারের যে স্নেহ, এটা হচ্ছে তার একটা বড় প্রমাণ যে আমি স্যারকে রাস্তায় থামিয়ে সুযোগ নিয়ে নিতে পারি। তো অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ স্যার। আমরা ভবিষ্যতেও চাই স্টেট ইউনিভার্সিটি, আনোয়ার স্যার, পিএইচডি ফাউন্ডেশন, শাহিদা আপা এবং ডাব্লিউবিবি ট্রাস্ট, কাউসপিয়ারি আপু, এই যে ইনিশিয়েটিভ গুলো
এই ইনিশিয়েটিভ গুলো ভবিষ্যতে আরো মানে ভাস্ট আকারে কিভাবে কাজ করা যায়, আরো ভাস্ট আকারে শিক্ষার্থীদেরকে কিভাবে আরো যুক্ত করা যায়। কারণ এই শিক্ষার্থীদের কিন্তু চিন্তা, তাদের যে আইডিয়াগুলো সেগুলোকে কাজে লাগিয়ে কিন্তু অনেক অভিনব প্রক্রিয়াতে আমরা জনস্বাস্থ্য, পরিবেশ বা আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা সেটাকে আমরা ধীরে ধীরে উন্নয়নের দিকে নিয়ে যেতে পারি। সো আজকে আমাদের যে অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই পর্যায়ে ডব্লিউবিপি ট্রাস্ট দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে পরিবেশ এবং জনস্বাস্থ্য উন্নয়নে বিভিন্ন আঙ্গিকে। তো সেই জায়গাটা থেকে আমি কিছু বলার জন্য অনুরোধ জানাবো ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ ট্রাস্টের পরিচালক গাউস পিয়ারি আপুকে। সেই সাথে আপুকে অনুরোধ জানাবো আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন তাদেরকে ছোট্ট করে একটু ডব্লিউবি ট্রাস্টের পক্ষ থেকে ধন্যবাদ জানাতে। জি আপু। জি, ধন্যবাদ সঞ্জিদা, সুন্দর সংকলনের দায়িত্ব পালন করার জন্য। আর আজকের যে অনুষ্ঠান আমাদের, সেই অনুষ্ঠানের আজকে যারা আমাদের আলোচক বৃন্দ আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আর কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবচেয়ে বড় জিনিস হলো যে ইস্যুটা নিয়ে আমাদের আসলে আজকের এই আলোচনা, সেই আলোচনাতে আমি বলবো যে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালন করছি। আসলে দিবসটা হলো একটা ডিজিটের মধ্যে কিন্তু থাকে, কিন্তু হলো প্রতিদিন আমার বেঁচে থাকার জন্য যেই যে শক্তি বা যে সাপোর্ট গুলো আমার প্রয়োজন, সেটাই কিন্তু আমার জীববৈচিত্র্য বা প্রাণ প্রকৃতির যে কন্ট্রিবিউশন, এটাকে অস্বীকার করার কিছু নেই। স্যার বলছিলেন, আর আমি আপাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপা যখন গাছটাকে কাটার যে ওনার যে কষ্টটা, সেটা কিন্তু উনি বারবার কিন্তু উনি উচ্চারণ করছিলেন, বলছিলেন। আমারও এরকম একটা ঘটনা আমাদের আছে, আমি ছোট ঘটনাটাই একটু আপনার শেয়ার করি। সঞ্জিদা, আমার মনে হয় সময়টা আমি এটাকে শেয়ার করছি এই কারণে যে এটার আসলে ফিলটা কেমন আপার সাথে যুক্ত করছি। সেটা হলো যে একটা ফলজ গাছ, সেটা আমাদের অফিসের পাশেই ছিল, আমাদের আগের অফিসের পাশে। তো সেই গাছটা হলো বাউন্ডারির ভিতরে, এবং বাউন্ডারির বাইরে হলো একটা ক্যাম্পাস, ইউনিভার্সিটির ক্যাম্পাস। তো এটা সাধারণত, এটা আমরা যারা গ্রামে বড় হয়েছি তাদেরও কিন্তু একটা কিউরিসিটি থাকে, গাছে যখন ফল থাকে গাছটা ওই ফল ছিঁড়ে খাওয়া, নিজের হোক বা অন্যের হোক। এটা কিন্তু আসলে খারাপ চোখে দেখার না, এটা হলো তার একটা আকর্ষণ বা একটা তার ভালো লাগার একটা বিষয়। যে ছেলেটা গ্রাম থেকে শহরে আসে, এসে যখন দেখে যে তার ক্যাম্পাসের পাশে একটা ফল গাছ, তারও কিন্তু একটা কিউরিওসিটি জাগে যে আমি যে ফলটা পেরে খাই, কারণ তার ছোটবেলা থেকে সে কিন্তু এইভাবে কিন্তু খেয়ে আসছে। তো তার এই অনুভূতিটা তার বন্ধুদেরকে নিয়ে যখন সে শেয়ার করতে গেল যে আমরা ফলটা পেরে খাবো, একটা গাছের সব ফল তো আর সবাই খেয়ে ফেলে না, দুই একটা ফল খায়। তো সেই ফলটা যখন খেয়েছে, দ্বিতীয় দিন বাউন্ডারির ভিতরে যাদের গাছ ছিল তারা সকালবেলা সেই মানে ফল ধরা গাছকে কেটে ফেলেছে। তো এইটা যখন আমি জানালা খুলে আমার রুমের পাশে যখন আমি গাছটাকে দেখি, আপা যখন কথা বলছিলেন তখন আমার সেই স্মৃতিটা কিন্তু আবার রিকল হচ্ছিল যে এটা কত বড় মানে কষ্টের একটা জায়গা, যে এটা তো হতে পারে না একটা মানুষের আচরণ। তো এটা কেন বললাম যে এই জিনিসগুলো আসলে আমাদের যে মানসিকতায়, সেই মানসিকতার পরিবর্তন যদি আমাদের না হয়, আমাদের আসলে ওই যে জীববৈচিত্র্যের কথা বলছি, আমাদের প্রাণ প্রকৃতির কথা বলছি, আমাদের বেঁচে থাকার কথা বলছি, আমাদের যে বনায়নের কথা বলছি, আমাদের যে এই খাদ্যাভ্যাসের কথা বলছি, এগুলো তো হলো আমাদের নেচার। এগুলা প্রকৃতির সাথে কিন্তু আমরা কিন্তু বেড়ে উঠছি, মানে হলো যে আমার সবকিছুই কিন্তু আমার সাথে এবং আমার আশেপাশে যা কিছু আছে তাকে আমার ফিল করা। তো শুধু পড়াশোনা করতে আসছি বা বিধায় হলো আমি পড়াশোনা করে মানে চলে গেলাম। তো আর যে আচরণটা আমি করেছি, আমি গাছটা কেটে ফেলেছি, সেখানে কিন্তু ভাবা উচিত ছিল তাদের যে এই গাছটা একে ছায়া দেয়, একে ফল ধরে, দ্বিতীয়ত হলো সেই গাছের মধ্যে বিভিন্ন পাখি বসবাস করে এবং তার আশেপাশে অনেক জীববৈচিত্র্য কিন্তু সেখানে কিন্তু থাকে এবং হলো প্রাণ প্রকৃতি থাকে। আমরা সেটা দেখি না, সেটা ক্ষুদ্র থাকে, পোকামাকড়ের কথা বলছি বা আদার্স কিছু। তো এই জিনিসগুলো ওনারা ভাবেনি বিধায় কিন্তু হলো যে গাছটাকে কাটতে তার কিন্তু কার্পণ্য হয়নি। এটা একটা গাছ যখন মানুষ লাগে সেটা কিন্তু সন্তানের মতো, তাকে কিন্তু লালন পালন করা হয়। তো যে সেই জায়গা থেকে আমি বলছিলাম যে
আসলে আমরা এখানে অনেকগুলো কথা বলছি, আমার কাছে খুবই ভালো লাগছে যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা আমরা সবসময় বলি, আমাদের কথাতে থাকে যে তাদের চিন্তাকে রেসপেক্ট করা, তাদেরকে নিয়ে আরো বেশি কাজের সাথে যুক্ত হওয়া এবং তাদের মতামতকে গ্রহণ করা এবং তাদের চিন্তাগুলো যেন আমাদের কাছে বলতে পারে সেই সুযোগগুলো তৈরি করা। আমাদের ওয়ার্ক ফর বেটার বাংলাদেশ ট্রাস্ট আমরা সেই সুযোগটা দেওয়ার চেষ্টা করি যে আমাদের সাথে তরুণ প্রজন্ম মিলে যেন আমরা ভালো কিছু রাষ্ট্রের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে পারি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমি বেঁচে আছি যা কিছু নিয়ে, তার প্রতি আমাকে রেসপেক্ট করতে হবে, তার প্রতি আমার দিন শেষে আমি যে পরবর্তী দিনে যে আসি সেই দিনটাকে যখন আলোটা দেখি সেটা কিন্তু প্রকৃতিরই একটা অংশ। আমি যে বাতাসটা পাই, আমি যে সবুজ দেখি, আমি যে পশু পাখি দেখি, এগুলা কিন্তু হলো যে প্রকৃতির অংশ, তাকে কিন্তু আমার রেসপেক্ট করতে হবে এবং তার প্রতি আমার সহনশীল আচরণ করতে হবে। সেটা আমার পরিবার থেকে আমাকে শেখাতে হবে, আমার শিক্ষা প্রতিষ্ঠানেও আমাদের চর্চা করতে হবে, আমার কর্মস্থলেও আমাকে সেই বিষয়গুলোকে বেশি অগ্রাধিকার দিয়ে চর্চা করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো যে আমরা এত বেশি ফাস্ট বা আধুনিক হয়ে যাচ্ছি, আমার নিজের শিল্প সংস্কৃতি, আমার বেড়ে ওঠা, আমার প্রাণ প্রকৃতির কথা বাদ দিয়ে কিন্তু আমি অবকাঠামো তৈরি করছি। আমি আমার হয়তো যে শহরে আমি বসবাস করছি সেখানে ধারণ ক্ষমতা কত, সেটার চেয়ে বেশি যখন আমি মানুষ বসবাস করছি সেখানে কিন্তু প্রাণ প্রকৃতির কথা কিন্তু অগ্রাধিকার পায় না, বা আমার পাশে থাকার মতো তারও কিন্তু সেই অধিকারটুকু তখন তৈরি হয় না। তো আমাদের যারা পরিকল্পনাবিদ আছেন, যারা পলিসি মেকার আছেন এবং যারা বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, তাদেরকে আরো বেশি আমার কাছে মনে হচ্ছে সম্পৃক্ত হয়ে আমার বায়োডাইভার্সিটিকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে। শুধু আমি যদি মনে করি যে আমার একা বেঁচে থাকার জন্য আমার যে মন্ত্রণালয়গুলো আছে, আমার বেঁচে থাকার জন্য সকল মন্ত্রণালয়ের কিন্তু কাজ, তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মাধ্যমে কিন্তু এই সাপোর্ট গুলো দিতে হবে। আমাদের এডুকেশন সেক্টরে আমাদেরকে বেশি বেশি করে প্রাণ প্রকৃতি প্রতি যে রেসপেক্ট, প্রাণ প্রকৃতির প্রতি যে দায়িত্ব, সেগুলো কিন্তু শেখাতে হবে। কারণ দিন শেষে কিন্তু আমাকে বেঁচে থাকতে হবে, যখন আমি স্বপ্ন দেখি সেই স্বপ্নের সাথে যারা যুক্ত তাদেরকে কিন্তু আমাকে সম্মান করতে হবে, তাদেরকে পাশে রাখতে হবে, তাদের প্রতি সহনশীল হতে হবে। আমার কৃষির কথা আসছে, আমার পানির কথা আছে, সুপেয় পানি। আজ আমি যখন ঢাকা শহরের এক্সাম্পলই আমরা দিই, ঢাকা শহরের 80-র দশক, 90-র দশক, আর এখন যারা আমরা শুনছি বিভিন্ন জায়গা থেকে এবং যারা আমরা সাথে আছি, আমরা যারা 80-র দশক 90-র দশকে ঢাকা দেখেছি আর এখনকার ঢাকা দেখার মধ্যে কিন্তু অনেক পার্থক্য, যেটা আকাশ পাতাল ব্যবধানের কথাই আমি বলবো। কারণ যখন একটা শহরে এত বেশি মানুষ বসবাস করে, তার শহরের বৈশিষ্ট্যটা কিন্তু হারিয়ে যায়। সেই শহরে কিন্তু অনেক পুকুর থাকে, অনেক জলাধার থাকে, অনেক ওপেন স্পেস থাকে। কিছু শহরের পাশে কিন্তু ধানের ক্ষেতেও কিন্তু ছিল, ধানের ক্ষেত ছিল, শহরে সরাসরি সেই সবজি আসতো, মাছ আসতো। সেটা কিন্তু আমাদের আস্তে আস্তে কি হয়েছে, অনেক দূরে চলে গেছে। আমাদের যান্ত্রিকতার জীবনে কিন্তু আমরা বেশি, যান্ত্রিকতার জীবনে আমাদের ইলেকট্রনিক ডিভাইসের প্রতি আমাদের বেশি আসক্তি হয়ে গেছে। কারণ হলো আমাদের যেই অবকাঠামোগুলো তৈরি হচ্ছে সেটা হাই রাইজ ভাবে অনেক বড়, এক বিল্ডিং এর মধ্যে 50-টা ফ্যামিলি থাকা। আর একটা যখন হলো যেটা থেকে বের হয়ে আমি আসলে আকাশ দেখতে পাই না, আমি সবুজ দেখতে পাই না, কারণ আমার শুধু অবকাঠামো হলো আমার ইট বালি সিমেন্টের মধ্যে কিন্তু আমার বসবাস, এবং সেখানে হলো আমার যত যান্ত্রিক ডিভাইস আছে তার প্রতি কিন্তু আমার কিন্তু নির্ভরশীলতা। আমাদের অবকাঠামোগুলো তেমন হতে পারতো, ছোট ছোট বিল্ডিং হতে পারতো, এটা কমিউনিটি বেস ডিজাইন হবে, সেখানে হলো প্রত্যেকে চিনবে, প্রত্যেকের সন্তানরা নিরাপদে থাকবে। আজ যে আমাদের সন্তানদের নিয়ে আমরা যে কি বলবো একটা ভয়ঙ্কর সিচুয়েশন আমরা ফেস করছি, আমাদের এই জায়গা থেকে আমাদের উত্তরণের উপায় কিন্তু কমিউনিটির সাথে, কমিউনিটির বেসড যেই আমাদের চিন্তা, এবং প্রত্যেকটা কমিউনিটিতে যেন আমাদের বাচ্চাদের সুরক্ষা হয় সেই জায়গাতে আসলে কাজ করতে হবে। কারণ আমার বাচ্চা, আমি যে এই যে কালচারটা আমাদের তৈরি হয়েছে, যে ফ্ল্যাট কালচার বলি বা আমার এককভাবে থাকার কালচার বলি, সেটাই কিন্তু আমাদের এই যে বিপদ গুলোকে ডেকে আনার মূল কারণ। আমরা চাই প্রাণ প্রকৃতিকে যেভাবে আমরা
রক্ষা করব, সেই সাথে আমাদের সন্তানদেরকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের সমাজের প্রত্যেকের, রাষ্ট্রের প্রত্যেকের। সেই জায়গাতে যেন আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করতে পারি। কৃষি জমির তামাক চাষের কথা আসছে, আমাদের দেশের যত মানুষ আমরা বসবাস করি তাদের খাদ্য চাহিদা পূরণ করতে কিন্তু আমাদের কিন্তু দেখা যাচ্ছে যে কিন্তু বাইরে থেকে খাবার নিয়ে আসতে হচ্ছে। কিন্তু আমরা যদি আমাদের দেশের যেই জায়গাগুলো আছে সেগুলো যদি সুষম বন্টন বা সুষম ভাবে যদি আমরা ব্যবহার করি বা পরিকল্পিতভাবে যদি ব্যবহার করি, সেখানে কিন্তু দেখা যাবে যে আমাদের খাদ্যের চাহিদার যে জায়গাটুকু যেটা আমরা বাইরে থেকে নির্ভর হয়ে নিয়ে আসছি সেটা কিন্তু আমাদের দেশে করা সম্ভব। শিল্পায়নের কথা বলা হচ্ছে, যারা শিল্প কলকারখানা তৈরি করছেন তারা কিন্তু বায়োডাইভার্সিটির কথা কখনোই কিন্তু তারা চিন্তা করে না, কারণ তার হলো মুনাফাটা হলো তার সবচেয়ে বড় বিষয়। এখানে পাবলিক হেলথের কথাও চিন্তা করছে না, আমার প্রাণী স্বাস্থ্যের কথা কেউ চিন্তা করছে না, আমার যে সুপেয় পানি নষ্ট হচ্ছে সেটার কথাও কিন্তু সে চিন্তা করছে, সে তার মুনাফার কথা চিন্তা করছে। কিন্তু আমাদের কথা হলো, কনসার্ন হলো যে এই জায়গাতে আমাদের সকলে সম্মিলিতভাবে কাজ করার যে জায়গাটা, সেটা যেন আমাদের একটা শক্তি হয়। আমাদের সেই শক্তিটা নিয়ে আমরা সামনের দিকে এগোতে চাচ্ছি, কারণ হলো আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং তারও ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে তারা যেন একসাথে সুন্দরভাবে এই পৃথিবীতে বসবাস করতে পারে এবং সকলের প্রতি যে রেসপেক্ট সেটা যেন তারা দেখাতে পারে। আর সবচেয়ে বড় কথা, তামাক চাষের কথা আবারও বলছি এই কারণে যে তারা সবচেয়ে বেশি করদাতা, তারা সবসময় প্রকাশ করে, কিন্তু সে যে মানুষকে কতটা ক্ষতি করছে, কতটা রোগে সে আক্রান্ত করছে, সেই রোগের কারণে যে আমার স্বাস্থ্য ব্যয় এবং সেই সাথে রাষ্ট্রের যে স্বাস্থ্য ব্যয় অতিরিক্ত যে ভর্তুকি দিচ্ছে, সেই জায়গাটাতে কিন্তু আমরা কেউ ফোকাস করি না, সেই জায়গায় কথা বলি না। কারণ হলো সবার কাছে একটাই জিনিস, যে ডিজিটটা সে কত টাকা দিচ্ছে সেটাই হলো প্রায়োরিটি। আমাদের জনস্বাস্থ্যের কথা তারা কখনোই ভাবে না। আমরা বারবার বলছি পাবলিক হেলথের এই জায়গাটাতে যেন আমরা ফোকাস করি, চিকিৎসা না, আমরা চাই প্রিভেনশন, আমরা চাই সুস্থ পরিবেশ, আমরা চাই নিজেদেরকে সুস্থ রাখতে, আমাদের সন্তানদেরকে এবং আমাদের চারপাশে যা কিছু আছে সকল কিছুকে সুস্থ রাখার। সেই জায়গাতে আমাদের আসলে হলো যে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আর সবচেয়ে বড় জিনিস হলো, আপা অনেকগুলো জিনিস কভার করেছেন, আমি সেটিকে রিপিট না করি, আমরা আরো আলোচনা সভা রাখবো, সেখানে আমরা সবাই মিলে কথা বলবো। এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম যারা কথা হচ্ছে, ওমর ফারুক, স্বাগতা, আরিরা প্রজ্ঞা, শর্মী দত্ত এবং শাহরিয়ার ইসলাম প্রীতম, কারণ ও ফিল্ড থেকে বলেছে, ওরা কিন্তু বিভিন্ন সেক্টর থেকে কিন্তু কথাগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করছে যে আমাদের এই জায়গাতে আমাদের যে প্রকৃতির যে আমাদের পরিবর্তন হচ্ছে আমাদের আচরণের কারণে, কিন্তু আমাদের যেই জীবন আচার সেইগুলোকে আমাদের আসলে পরিবর্তন করতে হবে, আমাদের হেলদি লাইফস্টাইলের কথা চিন্তা করতে হবে, আমাদের যে এত ডিজিজ বার্ডেন হচ্ছে কেন হচ্ছে সেগুলোকে আসলে ফোকাস করে আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, আমাদের নিজস্ব সংস্কৃতিকে বাদ দিয়ে আমরা অন্য সংস্কৃতিকে ধারণ না করে নিজের ঐতিহ্যকে কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে এবং সামনের দিকে নিতে হবে। সেটার সাথে লোকালাইজেশনের কথা বলতে হবে, কারণ এটার বিকল্প নেই। আমি যখন বলবো যে আমার প্লাস্টিক, আজ কেন প্লাস্টিক নিয়ন্ত্রণের কথা আমরা বলছি, সেইটার কারণ হলো যে আমার যে বাঁশ, বেত, কাপড়, পাট, এই শিল্পটাকে কিন্তু আমরা কিন্তু সামনে কেউ কিন্তু আনছি না, আমরা দেশের বাইরে থেকে আমাদের প্রোডাক্ট গুলো নিয়ে আসছি এবং তাই সেই দেশে আমাদের টাকাগুলোকে আমরা কিন্তু দিয়ে দিচ্ছি, কিন্তু আমার যে লোকাল অর্থনীতি সেটাকে শক্তিশালী করার দায়িত্ব কিন্তু আমাদের। আমাদের প্রোডাক্ট আমরা ব্যবহার করব, আমাদের পরিবেশকে ভালো রাখবো, আমাদেরকে স্বাস্থ্যকে ভালো রাখবো এবং আমাদের আশপাশে যে আমাদের যেটা হলো যে আমরা বলছি যে প্লাস্টিকের মেয়াদ হলো মেশার মেয়াদ হলো 700 বছর, আমাদের গড় আয়ুর মেয়াদ হলো 70 থেকে 80 বছরে আমরা ধরি। কিন্তু কথা হচ্ছে যে প্লাস্টিক কতটা শক্তিশালী, কিন্তু তাকে কিন্তু আমি গুরুত্ব দিচ্ছি বেশি। আমরা ওয়ান টাইম ইউজের যে ব্যবহার সেটাকে নিয়ন্ত্রণ নিয়ে আমরা কথা বলছি। স্যার লাস্টে একটা কথা বলছিলেন, আমরা এই আমাদের আচরণগুলো কিভাবে পরিবর্তন করতে পারি। স্যারের কথা সম্মানার্থে বলছে, আমাদের ডব্লিউবি ট্রাস্ট আমরা চেষ্টা করি যে ওয়ান টাইম ইউজ প্লাস্টিক গুলোকে অ্যাভয়েড করা এবং আনহেলদি খাবারের প্রতি যেন আমাদের আসক্তি না থাকে, সেই জন্য আমরা সবসময় কথা বলি এবং হেলদি লাইফস্টাইলের কথা যেটা আমরা বলি সেটা মানার চেষ্টা করি। 100% হয়তো আমি পারবো না, কিন্তু আমাদের চেষ্টা থাকে সবসময় এই বিষয়টাকে সবসময় গ্রহণ করা এবং মানুষের সাথে সেটাকে শেয়ার করা। এবং আমরা স্কুল কার্যক্রমের সাথে আমরা কাজ করছি, স্কুল কার্যক্রমে যেটা আছে যে
এখন থেকে পড়াশোনার পাশাপাশি অ্যাওয়ারনেস যে জায়গাটাতে শব্দ দূষণ, বায়ু দূষণ কেন হচ্ছে, আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, আমার আচরণ কিভাবে পরিবর্তন করতে পারি, আনহেলদি খাবার খেলে কি কি অসুবিধা হতে পারে, এবং সেই সাথে হলো যে কৃষক যে আমাকে বাঁচিয়ে রাখার যে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, সেই জায়গায় কৃষককে রেসপেক্ট করা এবং আমাদের খাদ্যের যে অপচয়গুলো আমরা করি সেটাকে কিভাবে কমিয়ে আনা যায় সেই জন্য মাইক্রো গ্রিনিং কিছু কার্যক্রম আমরা করছি। আমরা স্বল্প পরিসরে শুরু করেছি, সেটা হলো যে সেই শিশুটা যদি সে দেখে একটা গাছ তৈরি হতে বা একটা ফসল উৎপাদন করতে কি পরিমাণ তার পরিশ্রম হয় বা কি পরিমাণ তাকে পরিচর্যা করতে হয়, তাহলে দেখা যাবে যে আমাদের কৃষকের সম্মানও থাকবে, সেই ক্ষেত্রে তার খাদ্যের প্রতি যে একটা অপচয়ের যে জায়গাটা সেটা কমে আসবে, এবং হলো সে যে কন্ট্রিবিউশন করবে সেই জিনিসটাকে কিন্তু সে তৈরি করবে এবং কৃষির প্রতি তার কিন্তু একটা আগ্রহ তৈরি হবে। এবং আমাদের সবচেয়ে বড় কথা হলো যে আমাদের নিরাপদ খাদ্যের যে যোগানটা, সেই যোগানের পাশাপাশি আমাদের জলবায়ুর যে বিপর্যয় হচ্ছে সেই বিপর্যয়ে সেও কিন্তু কন্ট্রিবিউশন করতে পারে, যে আমি সবুজায়ন তৈরি করে আমার ছাদ বাগান, আমার বারান্দা বাগান আমি এইভাবে তৈরি করতে পারি যেন আমি সবুজকে দেখতে পাই, প্রকৃতিটাকে আমার কিছুটা হলো আমার কাছে যেন আমি আনতে পারি। সেইভাবে যদি আমরা কাজ করে যাই আমাদের সন্তানদের জন্য, আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা বিষয়। আর আমাদের আইন, আমাদের পলিসি, আমাদের নীতি অনেক কিছু কিন্তু আমাদের আছে, সেটা হলো যে আসলে বাস্তবায়নের জন্য আমাদের এখন থেকে কথা বলতে হবে, কারণ এই পৃথিবীকে বাঁচিয়ে না রাখলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা যাদেরকে বলছি, আমাদের জীববৈচিত্র্যের কথা বলছে, সেগুলো বাঁচানো সম্ভব নয়। কারণ হলো আমরাই বিভিন্ন জায়গায় ঘুরতে যাই, বেড়াতে যাই, আমাদের মেন্টাল হেলথের জন্য, রিক্রিয়েশনের জন্য যাই, কিন্তু দেখা যাচ্ছে যে আমি যে প্রকৃতির ক্ষতি করছি সেই জায়গাতে যেন আমি কনসার্ন থাকি যে আমার সেই অধিকার নাই, যে আমার পাহাড়, আমার বন উজাড় করা, আমার যেটা হলো যে নেচারের সাথে যায় না সেই কাজগুলো করা থেকে যেন আমি বিরত থাকি। আমার কাছে মনে হচ্ছে এই ধরনের কার্যক্রমগুলো আমাদেরকে আরো বেশি করতে হবে, আরো বেশি আলোচনায় নিয়ে আসতে হবে। আজকে যেহেতু সময় স্বল্পতা আছে, আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমত জানাচ্ছি স্টেট ইউনিভার্সিটি থেকে যে আপা স্যার আছেন, স্যারকে, যে প্রফেসর মোহাম্মদ আনোয়ার হোসেন স্যার, আমি স্যারকে ধন্যবাদ দিব এই কারণে যে আমার সহকর্মী সানজিদা খুব স্যারের প্রশংসা করেন, এবং আমরা চাই স্যারের ইউনিভার্সিটিতে আমাদের এই পাবলিক হেলথের যে জায়গাটা সেটাকে ফোকাস করা, এবং সেই সাথে হেলদি লাইফস্টাইল, আনহেলদি খাবার থেকে পরিত্রাণ কিভাবে পেতে পারে আমাদের সন্তানরা সেই জায়গাতে কথা বলা, এবং তাদের যে কন্ট্রিবিউশন করার, কমিউনিটি বেসড যে কাজ করার যে জায়গাটা আছে সেই জায়গাটাতে আসলে আমরা চাই সম্পৃক্ত করতে। কারণ আমাদের আগে ক্লাব সিস্টেম ছিল, এখন কিন্তু ক্লাব নাই। আমরা চাই পুনরায় যেন এই ধরনের ক্লাব পাড়ায় মহল্লায় পড়াশোনার যে জায়গাটা সেই জায়গাটা যেন আরো বেশি গুরুত্ব পায়, খেলাধুলার জায়গাটা যেন গুরুত্ব পায়, এবং আমাদের প্রাণ প্রকৃতির যে জায়গাটা, এগুলো হলো চর্চা থাকবে, ডিবেট থাকবে, সেই জায়গাতে যেন আমরা কাজ করতে পারি। আমি সাইতে আপাকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে উনি অনেকগুলো বিষয় কভার করেছেন, আমাদের সুপেয় পানির বা হলো আমাদের যে প্রকৃতির সাথে যে আমাদের কিছু বিষয় আছে, যেটা হলো যে বর্ষার পানি আসলে পলি পড়ে, এইগুলো কিন্তু আমাদের সন্তানদেরকে জানাতে হবে, কারণ আমাদের সন্তানরা জানেই না যে এই যে মাছের কথা বললেন যে একটা সময় শুকনো থাকে কিন্তু বর্ষার পানি আসলে সেটা হলো যে মাছ যে হয়, কই মাছ বা বিভিন্ন ধরনের দেশি মাছ যে আমাদের হয় সুপেয় মাছ যেগুলো, তো এগুলো আসলে হলো যে আরো বেশি আলোচনার মাধ্যমে আমাদের বাচ্চাদের কাছে পৌঁছাতে হবে। আমরা চাই সবাই মিলে সম্মিলিতভাবে একটা সুন্দর বাংলাদেশের জন্য কাজ করতে, এই পৃথিবীকে রক্ষার জন্য যেন আমরা সবাই সবার জায়গা থেকে যে কন্ট্রিবিউটর হতে পারি, তাহলে দেখা যাবে যে একটা বাসযোগ্য পৃথিবী আমরা রেখে যেতে পারবো। শুধু আমার ভালো থাকার জন্য না, আমার আশেপাশে যা কিছু আছে সবাইকে নিয়ে ভালো থাকাই আমার ভালো থাকা। আমার হ্যাপিনেসটা যেন সবসময় হয় হলো অন্যকে নিয়ে থাকার যে জায়গাটা, সেই জায়গাটাতে যেন আমরা ফোকাস করি, কথা বলি, এবং সেটাকে সম্মান করে যেন সেটাকে পালন করি এবং রক্ষা করি। আর যারা শুনছেন, যারা সাথে আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আর ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা একসাথে কাজ করব সেই প্রত্যয় রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। সবাইকে আগাম ঈদ মোবারক। আসসালামু আলাইকুম।
অনেক ধন্যবাদ আপু। যথার্থই বলেছেন যে আসলে আমরা সকলেই ভবিষ্যতে একসাথে কাজ করব এবং এই যে প্রাণ প্রকৃতি রক্ষা, জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি, এটা আসলে কারো একার পক্ষে যেমন ধ্বংস করা সম্ভব না, কারো একার পক্ষে এটাকে আহ ভালো রাখাও সম্ভব না। তো সকলের আসলে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। সেই ক্ষেত্রে আমাদের এবারের যে প্রতিপাদ্য সেটা আসলে যথার্থই হয়েছে, যে লোকাল অ্যাকশন লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট। সো আমার ছোট একটা উদ্যোগ হয়তো গ্লোবালি একটা বড় ইম্প্যাক্ট করতে পারে, যেটা অলরেডি শাহিদ আপা বলেছেন যে আমি এসি ব্যবহার করছি, সেটা ধীরে ধীরে আমার গ্রিন হাউস গ্যাস তৈরি হচ্ছে। সো আমি হয়তো চিন্তা করছি খুব গরম, আমি একটা এসি ব্যবহার করছি, বা আমি হয়তো চিন্তা করছি আমি একটা গাছ কেটে ফেললাম, কোনো অসুবিধা নেই। কিন্তু এই ছোট ছোট ইম্প্যাক্ট গুলো, বা আমি একটা ওয়ান টাইম প্লাস্টিকে চা খাচ্ছি বা কোনো একটা খাবার খাচ্ছি, সেটা আমি মাটিতে ফেলে দিলাম, আমি হয়তো চিন্তা করছি এটা কোনো ইম্প্যাক্ট করবে না বা এটা ছোট্ট, এটা আর কি হবে। কিন্তু এই ছোট ছোট ইম্প্যাক্ট গুলো পরিবেশের সাথে মিশে আমাকেই কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। সো আমাদেরকে আসলে নিজের ব্যক্তির জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আমাদেরকে মানে অন্যদেরকে সচেতন করতে হবে, সবাইকে একত্রিত সামগ্রিকভাবে কিছু পরিকল্পনা করতে হবে, কাজ করতে হবে। কিছু জায়গাতে আসলে পরিকল্পনাই শেষ নয়, আমার ব্যক্তি কাজটা বেশি গুরুত্বপূর্ণ আমার সোসাইটিকে ভালো রাখতে। এই প্রত্যাশা করে আমরা আসলে আজকে এখানেই সমাপ্তি করছি। ভবিষ্যতে আবার হয়তো কোনো প্রোগ্রামে সবার সাথে আলোচনা হবে। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।